উঠেছে কবির জীবন দর্শন। বলা যায় হচ্ছে মৃত্যু প্রতীক্ষা, বলা যায় আসন্ন মৃত্যু প্রতীক্ষার ইঙ্গিত। মৃত্যু প্রতীক্ষার ইঙ্গিত আমরা পাই এই sound। স্যার, আজকে কোন টপিক পড়াবেন? আজকে আমরা পড়বো হচ্ছে বানান নত্য সত্য বিধান। গত ক্লাসে যেটা ছিল এটা আমি জাস্ট একটু ব্রিফলি তোমাদের সাথে একটু ডিসকাস করব, ঠিক আছে? তেমন কিছুই না। আচ্ছা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এই বাক্যের মধ্যে আমরা হতাশা ও আক্ষেপ পাই। হতাশা ও আক্ষেপ, কবির হতাশা ও আক্ষেপ ফুটে উঠেছে। তারপরে শব্দার্থ টিকা সবাই পড়ছেন তো নাকি? পড়ছিলেন বাসায় শব্দার্থ টিকা সহ সবকিছু? রবি ঠাকুরের এই যে জীবনী আছে, লেখক পরিচিতি, এটা আসলে ঢাবির জন্য খুব ঢাবি বি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট না বললেই চলে, কারণ লেখক পরিচিতি থেকে ঢাবি বি ইউনিটে কোশ্চেন আসে না, এটা তো জানেন সবাই। তাহলে ঢাবি বাদে যত ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, অল ইউনিভার্সিটিস, সব জায়গায় হচ্ছে লেখক পরিচিতির দরকার হয়। বিশেষ করে জাবিতে ধরেন 30টা বাংলা কোশ্চেনের মধ্যে আপনি মোটামুটি 5% বা 10% কোশ্চেন, বা মাঝে মধ্যে দেখা যায় 3 ভাগের 1 ভাগ কোশ্চেন থাকে হচ্ছে সব হচ্ছে সাহিত্য থেকে। তো ওইগুলা একটু গুরুত্ব দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে যেটা আমাদের সবচেয়ে বেশি ঝামেলা করবে, আমরা জাস্ট ওইগুলা কিভাবে মুখস্থ করবো এটা আমি একটু বলে দিই। আচ্ছা, এখানে 95টি ছোট গল্প উনি রচনা করেছেন। আবার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়। এই ইনফরমেশনটা এইচএসসি তে অনেক আসছিল, আপনারা হয়তো খেয়াল করছেন। এখন ধরেন আমরা কাব্যগ্রন্থ গুলোতে একটু মনে রাখা লাগবে। তো আমরা এটাই ভাবে মনে রাখতে পারি, সবাই একটু মনোযোগ দেন। ধরেন আমাদের হাসান জামান ভাই সামনে হচ্ছে বিয়ে করবে। হাসান ভাইয়া, জামান। এগুলো বোঝা যাচ্ছে না। কি বোঝা যাচ্ছে না? লেখাগুলো তেমন বোঝা যাচ্ছে না, একটু আলো লাগছে মনে হচ্ছে, বেশি আলো। লেখাগুলো কিন্তু আমার কাছে এবার ক্লিয়ার। আমি একটু দেখি, ওয়েট। না, এই লেখাগুলো একটু বেশি ব্রাইট মনে হইতেছে আর কি। নেক্সট থেকে আমরা এই ধরনের এগুলো একটু মানে অ্যাভয়েড করবো আর কি। ডার্ক ব্যাকগ্রাউন্ড দিব, হ্যাঁ। হ্যাঁ, কালো টাইপ লেখা হচ্ছে একটু ভালো আসবে। আচ্ছা, মোটামুটি বোঝা যাচ্ছে লেখা? সবাই একটু বলেন তো। জি ভাই, ভাই এই যে একটু এই যে ব্লু কালার মানে আছে না, এইটা না দিয়ে শুধু কালোর উপর বসালেই ভালো হবে। উপরে বসলে ভালো হবে, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে ক্যামেরায়, তো ক্যামেরা একদম মানে হচ্ছে ভাই, এক। দেখেন স্ক্রিনশট দিছে। আচ্ছা, এই স্লাইডে জাস্ট এটা ছিল, এটা পেরানোর কিছু নেই। নেক্সট। আচ্ছা, তো ধরো আমাদের হাসান জামান ভাই, সে হচ্ছে বিয়ে করবে। তো ধরো আমাদের হাসান জামান ভাই হচ্ছে প্রেম করে বিয়ে করবে, এটাকে জানি আমরা ইংলিশে কি বলি? লাভ ম্যারেজ বলি না? তো ধরো মেয়ের নাম হচ্ছে মানসী। আমরা রবি ঠাকুরের কাব্যগ্রন্থ গুলো এইভাবে মনে রাখতে পারবো। চাই তুমি তোমার মতো করে টেকনিক বানাও। ধরো মানসী নামের আমাদের ভাবি। আচ্ছা, সোনার তরী নামে একটা লঞ্চ আছে, এই লঞ্চটা কোথায় যায় এটা কি তোমরা জানো? সোনার তরী নামের লঞ্চটা কোথায় যায়? দুই না একজন ভাইয়া। জানো? যখন হচ্ছে সদরঘাটে যাবা, ঢাকা সদরঘাটে গেলে, চাঁদপুরের ঘাটে গেলে দেখবা যে সোনারতরী লঞ্চটা মাঝে মধ্যে সকালে দেখা যায়, আমরা গ্রামে গেলে দেখি। তো আমার বাড়ি যদিও চাঁদপুর না, কিন্তু হাসান ভাইয়ের বাড়ি হচ্ছে চাঁদপুরে। তো ধরো আমাদের ভাবির বাড়িও হচ্ছে চাঁদপুরে। তো উনি কি করলো, আহ মানসী ভাবি হাসান ভাইকে হাসান ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য সোনারতরী নামক লঞ্চে না যেয়ে চিত্রা, খনিকা, বলাকা। আচ্ছা, খনিকা হচ্ছে ঢাবির একটা বাসের নাম। বলাকা নামে একটা বাস আছে ঢাকায় পপুলার, যাদের বাসা হচ্ছে ঢাকায়, এটা তোমরা অনেকেই জানো। গাজীপুর পর্যন্ত যায় এই সায়দাবাদ থেকে। তো ভাবি কি করলো, সোনারতরী নামক লঞ্চে না যেয়ে সে ভাইয়ের কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য চিত্রা, খনিকা, বলাকা নামক বাসের কাউন্টারে হচ্ছে গেল। ঠিক আছে, এখন কেন গেল? কারণ সে তার কথা এবং কাহিনী খুব দ্রুত ভাইয়ের কাছে শেয়ার করতে চায়। ঠিক আছে, মানসী নামক ভাবি সোনারতরীর নামক লঞ্চে না গিয়ে চিত্রা, খনিকা, বলাকা বাসের সন্ধান করে সে চাঁদপুরে যাওয়ার মাধ্যমে সে তার কথা ও কাহিনী ভাইকে ব্যক্ত করতে চায়। সে তার আহ, এবং যেতে যেতে সে গীতাঞ্জলি, শেষ রেখা ও পুনশ্চ নামক কাব্যগ্রন্থ পড়তে পড়তে সে একটি প্রেমময় চেতনা নিজের মধ্যে ধারণ করে ভাইয়ের কাছে আবির্ভূত হতে চায়। তো এখন
এই যে কথাগুলো বললাম, এখন তোমাদের এই জিনিসগুলো আরেকটু ভালো করে মাথায় গেঁথে গেল না? যে এখন এটা সহজে মনে থাকবে যে হ্যাঁ, সোনার তরী হচ্ছে চাঁদপুরের লঞ্চ, তারপরে হচ্ছে চিত্রা, খনিকা, বলাকা বাস। এগুলো কিন্তু তোমার সহজেই মনে থাকবে। তো এই যে যেগুলো আমরা দেখলাম, এগুলা কি? রবি ঠাকুরের কাব্যগ্রন্থ। মনে থাকবে? আমি কি আবার একটু রিপিট করব? জি ভাইয়া। প্রথমে আমাদের মনে রাখা লাগবে হাসান ভাইয়ের বাড়ি হচ্ছে চাঁদপুর, ভাই বিবাহ করবে হচ্ছে প্রেম করে। তো ভাবির নাম হচ্ছে মানসী। তো মানসী ভাবি কি করলো? দ্রুত ভাইয়ের কাছে যাওয়ার জন্য সোনারতরী নামক লঞ্চে না গিয়ে চিত্রা, খনিকা, বলাকা বাসের সন্ধানে গেল। কারণ সে দ্রুত ভাইয়ের সাথে কথা ও কাহিনী শেয়ার করতে চায়, এবং সে প্রতিমধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ পুনশ্চ শেষ রেখা গীতাঞ্জলি পড়তে পড়তে সে চাঁদপুরে যায়। ঠিক আছে, প্রয়োজনে তোমরা খাতায় লিখে নিতে পারো। এখন মেন কথা হচ্ছে জাস্ট মনে রাখা লাগবে। খনিকা হচ্ছে ঢাবির একটা বাস, এটা হচ্ছে ক্যাম্পাস থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত যায়। ঠিক আছে, আর বলাকা ঢাকায় একটা বাস। চিত্রা নামে কোনো বাস নাই, জাস্ট মনে রাখার জন্য বললাম। কাব্যনাট্য বিসর্জন চিত্রাঙ্গদা, এটা তোমরা এইভাবে মনে রাখবা। ঠিক আছে। আচ্ছা, তারপরে নাটক। নাটকগুলো একটু ভালো করে মনে রেখো: মুক্তধারা, রক্তকরবী, ডাকঘর, অচলায়তন। বা প্রয়োজনে নিজের নিজের মতো করে তোমরা হচ্ছে কোনো এরকম গল্প বানাই নিও, ভালো মনে থাকবে। আর ভ্রমণ কাহিনীগুলো সহজেই মনে থাকবে: প্রবাসীর উপর রাশিয়ার চিঠি, পারস্য, তারপর হচ্ছে জাপানের যাত্রী। রাশিয়ার চিঠি এটা হচ্ছে পরীক্ষায় বেশ কয়েক জায়গায় আসছে, দেখা গেছে যে রাশিয়ার চিঠি কার লেখা, তখন আমরা উত্তর করবো কি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। তবে উপন্যাসগুলো থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই শেষের কবিতা, এটা যেটা হচ্ছে পরীক্ষায় বেশি আসে। শেষের কবিতা, নৌকাডুবি, ঘরে বাইরে, চতুরঙ্গ, এগুলো মোটামুটি সবগুলোই ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো এগুলো তোমরা একটু ভালো করে শেষ করে ফেলবা। স্লাইড কিন্তু আগেই দেওয়া হয়েছে। তো সোনার তরী ক্লোজ। আমরা এখন হচ্ছে কোশ্চেন সলভ করব। পরীক্ষা কেমন হয়েছে আজকে? আচ্ছা, তোমরা এই যে এটা কি বাসায় দেখছিলা? মানে এগুলোর উত্তর দেখছিলা? মানে স্লাইডে যেগুলো ছিল আমাদের শীটের মধ্যে, বলছিলাম এগুলো দেখার জন্য। আচ্ছা, আগে আমরা হচ্ছে কোশ্চেনটা সলভ করে আসি। সবাই 13, 15-তে 15 পাইলেন না কেন আজকে কেউ? হম আমি একটু বলি। কালাম নামে একজন, ওনার হচ্ছে 14টা হয়েছে। তারপরে হচ্ছে তাসনিম তানহা 14টা হয়েছে, মারুফা 12টা। তারপরে যারা হচ্ছে মেইনলি 5-এর নিচে পাইছেন ভাই, আপনারা ফিল করছেন আর কি। ঠিক আছে। তো অনেকজনই দেখলাম যে ফিল করছেন, অর্থাৎ অর্ধেকের কম বা বেশি হবে আর কি। আচ্ছা, আজকের কোশ্চেন কি কঠিন ছিল? কোশ্চেন কি কঠিন ছিল? না, কত পাইছেন? 14। দেখেন, আমাদের এই যে টপিক বেস এক্সাম গুলো, পুরো ক্লাসে যা পড়ানো হইতেছে জাস্ট ওইটার আঙ্গিকে নেওয়া হইতেছে। প্রথম 30টা ক্লাস এবং প্রথম 30টা এক্সাম যে কতটা ইম্পর্টেন্ট, এটা আপনি ঢাবির পরীক্ষাটা যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন। যারা হচ্ছে ঠিকমতো পরীক্ষা দিচ্ছেন না তাদের জন্য বললাম আর কি। আচ্ছা, আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ কোনটি? এখানে উত্তর। আচ্ছা, বাকিগুলো কেন উত্তর হবে না, এটা এটা বুঝছেন না? বাকিগুলো কেন উত্তর না? এখানে ন দিয়ে শুরু হয়েছে, স, তারপর হচ্ছে বন। আচ্ছা, স আগে না ব আগে? বক। তাহলে এখানে আমার ভুল পাইলাম। এখন ফুল আগে নাকি ফল আগে? ফলাক। ক আগে নাকি ফয়রস্যু আগে? ফওয়াক। ক আগে। ঠিক আছে, আর তার প তো তারও আগে হওয়ার কথা, তাহলে এই দুটো ভুল। আচ্ছা, আলো, মাটি। আলো ঠিক আছে, মাটিও ঠিক আছে। এখন ম আগে নাকি ব আগে? বোয়াক। ব আগে হবে। ব আগে হবে, তো 3 নম্বর ভুল। 4 নম্বরটা চ, ত, স। তো বোঝাই যাচ্ছে যে 4 নম্বরটা কারেক্ট। আবিধানিক প্রমাণানুসারে কোনটি আগে থাকবে বলেন তো, এখানে কোনটি আগে থাকবে? খণ্ডত। 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 এখন কোশ্চেনটা সহজ ছিল, কিন্তু আহ আবিধানিক ক্রম ভুলে গেলে আপনার জন্য এটা কঠিন ছিল। প্রশ্ন থাকলে করবেন, ঠিক আছে? আচ্ছা, জি। আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ নয় কোনটি? এটার উত্তর, এটা কি ভুল করছে নাকি একটু? প্রশ্ন ঠিক মতো পড়ছিলেন না? যে আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ নয় কোনটি?
জি স্যার। তিনটা তিনটা কারেক্ট আছে, ভুল আছে হচ্ছে একটা। এটা আমি একদম নিজের মতো করে বানাই দিছি। দেখেন, খালও ঠিক আছে, নালা, নদী। আচ্ছা, ন আগে না নাকি নাকি ন আকার আগে? নো আগে। আগে, ন আকার পরে। তাহলে এইটা যাবে এখানে, এটা যাবে এখানে, তো ভুল হচ্ছে এটা। তো যেটা ভুল এটাই উত্তর হবে, কারণ এখানে চাইনি, বাকিগুলো সব ঠিক আছে। তখন ফলন ফুল, প পাহাড় সাগর, তারপর হচ্ছে চাচা ফুফু মামা, ফুফা মামা। আচ্ছা, আবিধানিক প্রমাণসরে সজ্জিত শব্দগুচ্ছ, এটা আমি হচ্ছে আপনাদের ওই পোল আকারে দিছিলাম। সবাই উত্তর করছিলেন এখানে যারা জি। আছেন? এখানে যে আছেন কিন্তু ওইখানে ভুল করছিলেন কে কে? এরকম কি থাকলে একটু বলেন তো ভাই, আমি ভুল করছিলাম, বীরত্বের সহিত বলেন। কারণ এখন ভুল করলে আমরা হচ্ছে শিখবো। কিন্তু যদি ঢাবির পরীক্ষায় যদি আমরা ভুল করি ভাই, তবে ভুলের কোনো ক্ষমা নাই। ঠিক আছে, ওই ভুলই তোমার ধ্বংস করে দিতে সক্ষম। আচ্ছা, আহ অনেক সাদা দেখা যাচ্ছে না? স্যার আপনি এই তোমরা কি সাইডে আসলে এটা দেখতে পাচ্ছ? ঠিক হয়ে যাচ্ছে আমার। বুঝি নাই। স্যার অনেক সাদা দেখা যাচ্ছে, আবার ঠিক সাদা হচ্ছে। মানে একটু মানে সমস্যাই করে এরকম ভাবে কি ভাই? ডার্ক করে দেওয়া যায়? স্যার এখন দেখেন তো ভাই, এখন দেখা যাচ্ছে এই মনে হয়। একদম ঝাপসা দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। এই যে এতক্ষণ আমাকে বলেন নাই কেন? না, আগে তো বলছিলাম, তো বলেন চান নাই। মানে মোটামুটি কি বোঝা যাচ্ছে? এখন এখন এটা ঠিক তো আছে। আর আমরা ওই কালো ব্যাকগ্রাউন্ডে নিতে পারবো না, এটা তো কোশ্চেন। ঠিক আছে, আমি তাহলে একটা কাজ করবো না, নেক্সট নেক্সট পরীক্ষা থেকে মানে এই অ্যাপের এই ডার্ক মোড দিয়ে দিব না। এটা করা যায়, এটা ভালো হবে, তাহলে সলভটা সুন্দর হবে। আচ্ছা, এইটা এই পোলাকারে দিছিলাম গ্রুপের মধ্যে, তো দেখলাম যে আপনাদের মধ্যে 48% ছেলে পেলে পারছে, বাকিরা ভুল করছে। একজন বলতেছে ভাই মনে হয় কোশ্চেনই ভুল আছে, এরকম বলছে। তো এতটুকু সচেতন থাকবেন, আমরা যে এক্সাম গুলো নিব এগুলোর মধ্যে আসলে কোশ্চেন ভুল থাকার সম্ভাবনা নাই বললেই চলে। কিন্তু মানুষ মাত্রই যেহেতু ভুল, ভুল হইতে পারে, কিন্তু না হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ বিশেষ করে সবগুলো কোশ্চেন আমি নিজে বানাবো, এবং এগুলো হচ্ছে কয়েকবার মডারেশন করে তারপরে আপনাদের গ্রুপে দেওয়া হয়। তো এইটার মধ্যে একটু ভালো করে খেয়াল করেন তো, যে এক নাম্বারটা হয়েছে, বাকিগুলো কেন হয় নাই? এখানে চা, চা, চা সবই ঠিক আছে। আচ্ছা, এইটা আগে বসবে নাকি বাকিগুলো আগে বসবে? খেয়াল করেন তো। চাঁদ আগে বসবে। চাঁদ আগে বসবে, তাহলে এটা আমি ভুল পেয়ে গেছি। বাকিগুলো চাঁদ তো আগে আছে, তাহলে আমার দেখতে হবে যে পরে সবগুলাই চা চা, তাহলে আমার পরের বর্ণে যেতে হবে, তাই না? তো এখানে আছে ম, এখানে আছে ক, এখানে মিস্টেক পেয়ে গেছি। এখানে আছে দ, এখানে আছে ম। ঠিক আছে নি? ঠিক আছে। কিন্তু এইখানে ময়ের পর আবার ক চলে আসছে, তো এইখানে আমি মিস্টেক পাইছি, তাহলে এটা ভুল। সবাই বুঝছেন না? এখন বোঝাতে চাইছে এইটা, যে এই যে 48% স্টুডেন্ট পারছেন আর 52% যে পারেন নাই। এই যে ঢাবিতে দেখা যাবে কি, এই যে যে কমন কোশ্চেনটা যেটা প্রতি বছর হচ্ছে, এই যে 48% পোলাপাইন পারবেন আর বাকিরা ভুল করবেন। অথচ আপনিও সেম জায়গায় কোচিং করছেন, বাকিরাও সেম জায়গায় কোচিং করছে। তো কেন যে সেম জায়গায় কোচিং করে ফার্স্ট হয় আর কেউ হচ্ছে চান্সই পায় না বা মাইনাস মার্ক পায়, কেন এটা বুঝছেন? অর্থাৎ বাসায় পড়তে হবে, ঠিক আছে? এবং যখন প্র্যাকটিস করানো হয় তখন মনোযোগ দিতে হবে। সংবিধানে কোনটি পরে বসবে? এটা এটা পারছিলেন? এটা ভুল করছিলেন কে কে বলেন তো? এখন তো ধরে ধরে দেখানো সম্ভব না কে কি ভুল করছে। আচ্ছা, অভিধানে কোনটি পরে বসবে তো? এখন এটা ভাইয়া বোঝার আপনার ওই জায়গায়, বা আপনার ওই জায়গায় ব্রাইটকে একটু কমানো যায় আলো। আজকের মতো বাবা হবে না রে, একটু বোঝার ট্রাই করো। তোমরা একটু জুম করো। আচ্ছা, জুম, জুমে কি জুম করা যায় তো নাকি? আজকে তো করতে যায় না, পারছি। যায় না। আমরা এখন ক্যামেরা সেটিংটা ভালোমতো শিখে নিই তো। আচ্ছা, ক্যামেরার সেটিং সব বিস্তারিত আমরা আরেকটু প্রায় সুন্দর করার চেষ্টা করব। তো সাদা হয়ে গেছে বেশি আসলে। আচ্ছা তুমি আজকে প্রশ্ন বাদ দিয়ে ক্লাস শুরু করো। আচ্ছা, কোশ্চেনে কারো আমি একটু জানি, আপনারা কোনো কোশ্চেন থাকলে বলেন যে ভাই এটার মধ্যে আমার একটু কোনো প্রশ্ন আছে, তাহলে আর আজকে আমরা এখানে সময় নষ্ট না করি। কারো কোনো কোশ্চেন আছে? কেউ কথা না বলে আমি বুঝবো যে নাই। ভাইয়া যুক্তাক্ষরে বর্ণানুক্রমটা ক্রমটা একটু দেখাই দিন তো। আবার বলো একটু ভাই, আবার বলো। ভাইয়া যুক্তাক্ষরে যে বর্ণানুক্রমটা আছে ওইটা একটু দেখান একবার। ওকে ওকে। আচ্ছা, আমি যুক্তাক্ষর গুলো অন্য জায়গায় লিখতেছি, ঠিক আছে? দেখো, যুক্তাক্ষর আছে আমাদের এইটা, আছে এইটা, আছে এইটা, তারপরে আছে হচ্ছে
এখন বর্ণানুক্রমটা আমি এইভাবে চিহ্নিত করতে পারবো না, অবশ্যই এটাকে আমার ভাঙতে হবে। তুমি মনে মনে ভাঙতে পারো ভাই। এখন এইটা হচ্ছে হ ম, আর এটা কি শ এর সাথে ব, আর এটা বর্গীয় জ এর সাথে ইয়। এখন তুমি আমারে বলো তো ভাই, ক, হ, স, বর্গীয় জ কোনটা আগে আর কোনটা পরে? এখন সহজ না? যুক্ত করে একটু ভেঙে হয় চিন্তা করো। আমরা এই যে যুক্তাক্ষর ভাঙা কেন শিখছি ভাই? এগুলো আজিরা আজিরা কোনো শিখি না কিন্তু, যে হুদাই মানে আমরা ধ্বনিবর্ণ পড়া লাগে এই জন্য শিখছি এরকম না, এটা তোমার বিভিন্ন জায়গায় কাজে দিবে এই জন্য শিখছি। ঠিক আছে? এবং যেগুলো হচ্ছে অস্পষ্ট অর্থাৎ দেখা যাচ্ছে না, এগুলা ডিরেক্ট বোঝা যাচ্ছে না, যেমন এটা দেখে বোঝার কায়দা নেই যে এটা কি আছে, আর এটার মধ্যে তো একদমই কায়দা নেই, তো এগুলো আমাদের হচ্ছে মুখস্থ করা লাগবে, যেটার সাথে হ যোগ ম। এখন ক যেহেতু প্রথমে আছে, এটা অভিধানে প্রথমে বসবে 1 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর সবার শেষে বসবে। তো প্রশ্নে আমার চাইছে সবার শেষে কোনটা বসবে, তাহলে উত্তর আমার এটা। আর কারো কোনো কোশ্চেন আছে? কোনো প্রশ্ন নিয়ে থাকলে একটু দ্রুত বলো ভাই। স্যার শেষের কোশ্চেনটা একটু বলুন। এখানে তো সাফল কোশ্চেন আমি দিছি, এইটা কিনা দেখো তো, যে কোন নিচের কোন চরণটির মাধ্যমে জীবনের দার্শনিক জি সত্য স্যার, প্রকাশ পায়। এটাই। এইটা হচ্ছে এখন তুমি, আমি ক্লাসে বলে দিছি, দেখো এই যে একটু আগেই বললাম এবং ভয়েসে একদম বারবার বলছি যে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, এটা হচ্ছে সোনার তরী কবিতার সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, এবং এটার ব্যাখ্যা তুমি সারা জীবন গুলো শেষ হবে না এরকম। অর্থাৎ এখানে কবির জীবন দর্শন বা মানুষের জীবনের চূড়ান্ত দার্শনিকতা, মানুষের জীবনের চূড়ান্ত দার্শনিক সত্য প্রকাশ পেয়েছে এখানে। কারণ কি? কারণ শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তুমি জীবনে যত কষ্টই করো যাই করো, তোমার ব্যক্তি সত্তা একদিন হারায় যাবে, এবং তুমি ওই মানে মহাকালের মধ্যে তুমি হারায় যাবা। এবং তুমি যদি ভালো কাজ করে থাকো, তাহলে তোমার এই কর্মগুলা চিরায়ত শিল্পালোকে এইগুলো হচ্ছে স্থান পাবে, আর না হলে স্থান পাবে না। এতটুকুই। ঠিক আছে? তো আমরা এই লাইনের ব্যাখ্যা অনেকেই লিখছো, কারো কারোটা ভালো লাগছে, কিন্তু একজন মনে হয় হায়েস্ট 7 বা 7.5 পেয়েছে। তো মজার ব্যাপার হচ্ছে, আমাদের এইচএসসি 25 ব্যাচের যে কোর্সটা চলতেছে ওইটার ক্লাস অলমোস্ট শেষ, 2-3টা ক্লাস বাকি আছে। তো ওদের ওইখানে 3টা মেয়েকে আমি হচ্ছে একজনে দিছিলাম 8.5, আরেকজনে দিছিলাম 9, 9.25। ওরা বানান ভুল না করলে আমি ওদের হয়তো 10ও দিতাম একজনকে। ঠিক আছে? তো অর্থাৎ ওরা কতটা টু দা পয়েন্ট লিখছে, মেন কারণ হচ্ছে ওরা ক্লাসে মনোযোগী ছিল, আর দ্বিতীয় কারণ হচ্ছে একদম বইটা পড়ছে। বই টু দা পয়েন্ট লিখবা। এখন এই যে আহ, সোনার তরীরে তুমি নিজের মতো লিখতে গেলে তুমি সারাদিন লিখলো, এটার ব্যাখ্যা শেষ হবে না, কারণ এটা গুরু রহস্য এবং শ্রেষ্ঠত্বের স্মারক, এবং কালে কালে বিভিন্ন ধরনের ব্যাখ্যা, এটা অভিষিক্ত একটা কবিতা। তোমার লাইফের সাথে মিলবে, আমার লাইফের সাথে মিলবে, সবার লাইফের সাথে মিলবে। অত ব্যাখ্যা তো আসলে করলে হবে না। দেখো তো ভাই, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, তারপরে আমরা বানানের নত্য সত্য বিধান শুরু করি। স্যার, মহাকাল কি ওই মাঝিকে বুঝাইছে? হ্যাঁ। আর তাহলে মহাকালের স্রোতে ওই যে মানে নাম্বার সবাই কোশ্চেন, এটা একটু মেনশন করলে ভালো হয়। গান গেয়ে তরিবে কে আসে পারে, প্রকৃতপক্ষে উক্তিটিকে কাকে ইঙ্গিত করা হয়েছে এটা? জি স্যার। হ্যাঁ। তো দেখো, প্রকৃতপক্ষে শব্দটা আমাদেরকে বলতেছে যে এখানে রূপকার্থে কাকে মানে ইন্ডিকেট করা হচ্ছে, অর্থাৎ ভিতরে কে আছে অ্যাকচুয়ালি। মেনলি আমাদের অপরিচিত মাঝি উত্তর করার দরকার ছিল, মনে হইতেছে যেন অপরিচিত মাঝি হবে, কিন্তু প্রকৃতপক্ষে শব্দটা আমাদেরকে বলতেছে যে আমি রূপক করতে যাচ্ছি, অর্থাৎ মহাকাল। মহাকাল বা মহাকালের প্রতীক। ঠিক আছে? এটাও কিন্তু একটা প্রিভিয়াস কোশ্চেন। ঠিক আছে? স্যার, প্রকৃত পক্ষে যদি না থাকতো তাহলে কি অপরিচিত মাঝি হতো? উক্তিটিতে কাকে ইঙ্গিত করা হয়েছে, হ্যাঁ, তাহলে অপরিচিত মাঝে তুমি উত্তর করতে পারতা। এই জন্য কোশ্চেন ভালো করে পড়তে হবে যে কোনটি আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দ নয়। যেমন হুইচ ইজ নট আ সিনোনিম। নট আ সিনোনিম মানে কি? তাহলে কি চাচ্ছে আমার কাছে? অ্যান্টোনিম চাচ্ছে। এগুলো কিন্তু একদম ক্লিয়ারলি মাথায় রাখবা, বুঝছো? আর কোশ্চেন দাগানোর সময় ক নম্বর অপশন ঠুস করে দাগাবা না। যেমন ঢাবিতে আহ নো সোনার হেডের একটা রুলস আছে, সবাই তো জানো কম বেশ। নো সোনার হেড থাকলে কি হয়, THAN নাকি EN? তাই কি কথা বলে না কেন রে ভাই? তোমরা এইচএসসি তে পড়ো না এগুলো? EHN THAN নাকি EN? AN। নো সোনার হেড, এটা হচ্ছে 21 সেশনে এক ভাই, উনি হচ্ছে ডি ইউনিটে পঞ্চম হয়েছিল, এতটুকু বলি, বি ইউনিটে 145তম হয়েছিল। তো উনি এই শর্টস কোশ্চেনটা ভুল করছিল, কারণ এই নাম্বার অপশনে ছিল নো সোনার হেড, তারপরে হচ্ছে THEN ছিল, ওইটা উনি খেয়াল করেনি, আর সি নাম্বার অপশনে ছিল THAN। তাহলে উত্তর হবে কোনটা ভাই? সি।
এ হবে, কারণ টিএচ এএনএস ইএনএস ইএন তোর হবে না। এই জন্য ঠুস করে দাগানো যাবে না। প্রত্যেকটা কোশ্চেন তুমি একটু মানে নির্দিষ্ট সময়ের মধ্যে একটু চিন্তা করে দাগাবা। তবে সহজ কোশ্চেন বসে বসে চিন্তা করে টাইম লস করা যাবে না কিন্তু। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু দ্রুত বলো। দেখো, আমরা ক্লাসে শুধুই পড়াবো না, তোমাদেরকে এমন একটা ইনস্ট্রাকশন দিব, যে ইনস্ট্রাকশন তুমি ফলো করলে ভাই তুমি ঢাবিতে না, তুমি সব জায়গায় টপ করার মতো পজিশন করতে পারবা। সো এগুলো একটু ভালো করে ফলো করো, বুঝছো? মানে আনুগত্যের জায়গা থেকে আসলে কখনো মানে কৃপণতা করো না, তাহলে পিছায় যাবা। দেখো, জি ভাই। বানান, বলো বলো। বানান 95% হচ্ছে মুখস্থ। দেখো, যে ছেলেটা জানে যে অপরাহ্ন বানানে হয়ের নিচে ন হয়, তার আসলে নিয়ম পড়ার খুব বেশি দরকার নাই। আর বানানটা তুমি পরীক্ষার হলে বসে বসে যে আসলে নিয়ম তোমার পরীক্ষার হলে, যেমন একটা কথা আমাদের সিনিয়ররা বা আমরাও বলি, সেটা হচ্ছে নিজের ইউনিটে সবাই আসলে ছোট্ট করে একটা মারা খায়। ঠিক আছে, এটা সবাই কম বেশ খায়। যে খায় না তার আসলে ভাগ্য ভালো, সে হয়তো ফার্স্ট হয়। অর্থাৎ ফার্স্ট হওয়ার মতো ধরো 500 স্টুডেন্ট থাকে যারা আসলে ফার্স্ট হওয়ার মতো আসলে, কিন্তু সবাই তো আর হবে না ভাই, এদের সিরিয়াল হবে। তো যার কপাল ভালো, যে ও তখন হচ্ছে নিজের স্নায়ু চাপকে নিয়ন্ত্রণ করে পরীক্ষাটা দিতে পারে, সে আসলে ভালো করে। তো এখন কথা হচ্ছে, ওই সময় তোমার স্নায়ু চাপ এত বেশি থাকবে, এই রোলস গুলা ভাই তোমার মাথা থেকে 10 কিলো দূরে থাকবে। তো তুমি আসলে পড়তে 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 প্র্যাকটিস করতে করতে যেটা তোমার ভিতরে নিয়ে আসছো যে অপরাহ্ন শব্দটা এইটাই তো কারেক্ট। যদি এমন হয় যে অপরাহ্ন এরকম, তো তোমার মনে হবে যে এটা আসলে আমি জীবনে কোনোদিন দেখি নাই। দেখো, এরকম একটা সেন্স আমাদের আছে না? সবাই একটু ভালো করে মনোযোগ দাও। এরকম একটা সেন্স আছে না যে আমি তো এটা সারা জীবন দেখছি, এটা তো জীবনে কোনোদিন ভাই দেখি নাই, এটা হইতেছে না, এরকম মনে হয় না মাঝে মধ্যে আমাদের অপশন দাগানোর সময়? জি ভাইয়া। হ্যাঁ, তো এই সেন্স থেকে আমি তোমাদেরকে একটা ছোট্ট পরামর্শ দিব। সেই পরামর্শটা একটু ভালো করে খেয়াল করো। আমাদের শীট, বই বা গাইডে এরকম থাকে না যে অশুদ্ধ শব্দ, এদিকে থাকে হচ্ছে শুদ্ধ শব্দ। তো এই একটা কলাম, এই একটা কলাম, এখানে অশুদ্ধ শব্দগুলো সিরিয়ালে দেয়, এগুলা শুদ্ধ গুলা এখানে দেয়, এরকম না ভাই বইগুলা? দেখো, এইচএসসির বই, অভিযাত্রী বলো, সবগুলাতেও সেম। এখন তুমি যদি অশুদ্ধ শব্দটারেও দেখো, তুমি যদি শুদ্ধ শব্দটারে দেখো, তুমি পরীক্ষার হলে যে তোমার মনে হবে যে অপরাহ্ন বানানে এইটাও কারেক্ট, অপরাহ্ন বানানে এইটাও কারেক্ট। তো তখন তুমি আসলে বিশাল একটা বিপদে পড়বা। তো বলো তো এখন কি করণীয় আমাদের পড়ার সময়? আমি শুদ্ধ নিয়মে শব্দগুলো আসতে, দেখবো। এই অশুদ্ধ শব্দ ভাই জীবনে কোনোদিন দেখবোই না। যারা যেই কোচিং এ ভর্তি হয়েছো, অনেকে অফলাইন কোচিং এ ভর্তি হয়েছো, বা শিট আছে, গাইড আছে, বই আছে, যেখান থেকে বলো, অশুদ্ধ শব্দটা এইভাবে দাগ দিবা, এইভাবে কাটা দিবা, যাতে এটা যেন তোমার চোখে আর না না মানে একদমই যেন না পড়ে। তুমি জাস্ট দেখবে হচ্ছে শুদ্ধ শব্দগুলা। শুদ্ধ শব্দগুলো দেখতে 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 তোমার পরীক্ষায় মরীচিকা বানান যেটা কারেক্ট। আচ্ছা দেখো, আমি বানানগুলো একটু লিখি, কারণ গত বছর আমি দেখছি বেশ কয়েকটা ভালো স্টুডেন্ট এই বানানগুলোকে ভুল করছে। আচ্ছা দেখো তো, এগুলোর মধ্যে নর্মালি কিছু বিষয় আছে, মানে আমার মনে হইতেছে যে এখানে কোনো নিয়ম নাই আসলে। মরীচিকা বানান কোনটা কারেক্ট এটার জন্য কোনো নিয়ম নাই। নিয়ম আছে কি, প্রথমে দীর্ঘকার হয়, তারপরে হচ্ছে রস্যকার হয়, প্রথমে দীর্ঘিকার হয়, তারপরে রস্যিকার হয়, এমন কিছু শব্দ যেমন মরীচিকা। তারপরে কিছু শব্দ আছে ধরো জীবিকা, এরকম অনেকগুলা শব্দ আছে। তো এইগুলা শব্দ জাস্ট হচ্ছে আমরা একবার করে দেখবো, অর্থাৎ সঠিকটা দেখবো, ভুলটা আমরা জীবনও দেখবো না। ক্লিয়ার? এটা হচ্ছে তোমরা বাসায় কেমনে উচ্চারণ বানানটা পড়বা, এটার ইনস্ট্রাকশন ছিল। এখন আমরা হচ্ছে ক্লাসে আসি। সো মোট কথা হচ্ছে, বানান যেহেতু পরীক্ষায় আসবেই এবং সকল ইউনিভার্সিটিতে একটা আসে, এটাকে আসলে ভাই হেলায় খেলায় নিবা না। আর নিয়ম আছে জাস্ট হচ্ছে নত্য বিধানের কিছু আর সত্য বিধানের কিছু, সত্য বিধানের কিছু, এই নিয়মগুলোই আমরা জাস্ট দেখবো। দেখবো কোথা থেকে? দেখবা যে আমরা যেই মেথডে দেখি আজকে, একদম পুরাতন ব্যাকরণ বইটার সাথে একদম পুরোপুরি মিলবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা শুরু করি। সবাই একটু মনোযোগ দাও। তোমরা আমাকে প্রথমে বলো যে নত্যবিধান কাকে বলে। কি জানো নত্যবিধান কি? আসলে নত্যবিধান কি? তোমাদের কমেন্ট গুলো আমি হচ্ছে 10-15 মিনিট পর পর চেক দিব। বলো। নতবিধানে মধ্যাহ্ন থাকে। আমাদের সংজ্ঞা এরকম বলা আছে যে তৎসম শব্দের
বানানে মূর্ধন্য ণ হওয়ার নিয়মকে কি বলে ভাই? নিয়মকে বা নিয়ম নাট্যবিদ। সুবিধান। মূর্ধন্য ণ বলে। তাহলে আমরা এখান থেকে একটা নর্মাল একটা স্টিচ পাইলাম, মানে একটা সুন্দর একটা মেসেজ পাইলাম যে মূর্ধন্য ণ আমি যে শব্দে দেখবো সেই শব্দটাকে আমি কি বলবো, সেটা তৎসম শব্দ। ঠিক আছে, আচ্ছা তারপরে সবাই আমার সাথে লেখো। আচ্ছা সাদা কালার কি ক্লিয়ার আসে, এটা একটু বলো তো আগে। জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, এখন আজকে আসলে আজকের ক্লাসের নোটটা মোস্ট প্রবাবলি আমি দিব না, তোমরা সবাই আমার আমার সাথে সাথে লেখো সবাই। সবাই আমার সাথে লেখো, রেফ রকলা তোমরা মনে করতেছো ভাই আপনি কি ফিজিক্স এর ক্লাস নিতেছেন, ব্যাটারি ট্যাটারি রাখতেছেন, আসলে মোটেও এরকম কিছু না। আমরা জাস্ট একটু দেখি, ধরো ব্যাটারির সাথে সংযোগ দিয়ে আমরা যদি কখনো লাইটের সংযোগ যদি ডিরেক্ট ব্যাটারির সাথে দেই, তাহলে আমাদের লাইটটা কি জ্বলবে কিনা? জি জি। রেসপন্স করো আমার সাথে। ধরো এটা হচ্ছে আমাদের লাইট, এখানে আমরা লিখে দিলাম যে জ্বললে আমরা মনে করবো মূর্ধন্য হবে, আর না জ্বললে আমরা কি ভাববো, দন্তন্য। বোঝা গেছে? এখন ধরো আমরা ব্যাটারি হিসাবে কি কি জিনিসকে কাউন্ট করছি এটা একটু বোঝার ট্রাই করো। আমাদের সবগুলা নিয়ম জাস্ট হচ্ছে এটার মধ্যে চলে আসবে, রি র মূর্ধন্য ষ। রি এর মধ্যে আবার হচ্ছে রিকারটা ইনক্লুড হবে, র এর মধ্যে রেফটা আসবে, র এর মধ্যে রফল আসবে। জাস্ট এইগুলার পরে যদি একদম ডিরেক্ট ধরো এটা হচ্ছে আমাদের তার, ঠিক আছে, এটা হচ্ছে তার। এখন ধরো আমরা বললাম, ধরো আমরা বললাম যে ব্যাটারির সাথে আমরা ডিরেক্ট সংযোগ দিব, ব্যাটারির সাথে, আচ্ছা ব্যাটারির মধ্যে আমার ধরো পাওয়ার আছে সবই আছে। এখন ব্যাটারির সাথে যদি তুমি ডিরেক্ট লাইটটাকে যদি কানেকশন দাও, তোমার কি বাতিটা জ্বলবে না? কথা বলো, একজন রেসপন্স জি করতে ভাই, হবে। হ্যাঁ একজন জ্বলবে। আমার সাথে ক্লাসে রেসপন্স করবা, ঠিক আছে, বাকিরা জি। প্রয়োজনে। এখন ব্যাটারির সাথে ডিরেক্ট যদি আমি যদি এটার সাথে সমন্বয় করি তাহলে আমার লাইটটা জ্বলবে। তাহলে এটা রোলসটা কি দেখো, রি র মূর্ধন্য স্বর পরে সরাসরি যদি মূর্ধন্য ন বা ন আসে, সেটা কি হবে, মূর্ধন্য ন হবে, দন্তন্য হবে না। রি র মূর্ধন্য ষ পরে মূর্ধন্য ন হয়, দন্তন্য হয় না। ঠিক আছে, তো এখন ধরো আমরা লাইটের হিসাবে আসি, আমরা ওইদিকে পরে আসি। ধরো আমরা বললাম যে ব্যাটারির সাথে লাইটের সংযোগে আমরা হচ্ছে একটা তার ইউজ করবো। এখন তার হিসাবে কি কি কাজ করবে আমরা বললাম, আচ্ছা, আমি এটা সাদা কালার দিয়ে লিখি। তার হিসাবে থাকবে ক বর্গের শব্দগুলো, তার হিসাবে থাকবে ক বর্গের শব্দগুলো। ক বর্গ কি কি, ক খ গ ঘ ও। ক বর্গ হচ্ছে প ফ গ ঘ ম। তারপরে আরো বেশ কিছু শব্দ আছে, ব হ অনস। তো এই যে শব্দগুলো আছে এইগুলোর সাথে আমরা আর জাস্ট যুক্ত করব হচ্ছে স্বরবর্ণ বা কার। তো এই যে যেগুলো আমরা এখানে লিখলাম, এই সবগুলো আমার এখানে কি হিসাবে বিহেভ করবে ভাই, অনেকটা লাভ আকৃতির হয়ে গেছে, তো এটারে অন্যদিকে নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা এইটা হচ্ছে আমার তার বা হচ্ছে কি কেবল, তার বা কেবল। আচ্ছা তোমরা আমার সাথে রেসপন্স করো, ব্যাটারির সাথে যদি আমি ডিরেক্ট লাইটের সংযোগ দিই লাইটটা জ্বলবে, দ্যাট মিনস জ্বললে কি মূর্ধন্য ণ, আর যদি না জ্বলে তাহলে আমরা দন্তন্য দিব। এতটুকু তো ক্লিয়ার? এখন ধরো আমরা বললাম যে ব্যাটারির সাথে আমরা লাইটের সংযোগের মাঝে একটা তার স্থাপন বা কেবল দিব, আর কেবল হিসেবে কাজ করবে কারা কারা ভাই, ক বর্গ, প বর্গ, আর মূর্ধন্য ষ অন্তস্থ ব হ, তারপরে হচ্ছে অনুস্বার। এখন
ক বর্গ প বর্গ এগুলো সহজেই মনে থাকবে, স্বরবর্ণ কার এটাও সহজেই মনে থাকবে। এখন এইটা তোমার একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? এটা তুমি এভাবে মনে রাখতে পারো যে হজ বর ল, এভাবে মনে রেখো। ধরো এভাবে বললা হজ ব র ল। তো এখানে হজবরলের হ আছে, ব আছে, তারপর এখানে একটা অন্তস্থ দিবা। আর বাকি থাকবে কি তোমার এটাকে জাস্ট এখন যেটা আছে, ধরো জ আছে, জয়ের নিচে এইভাবে আর কি লেখা যায়, অন্তস্থ লেখা যায়, আর হচ্ছে মূর্ধন্য ষ লেখা যায় নিচের এটা মুছে ফেললে, ঠিক আছে? আর বাকি থাকে হচ্ছে অনুস্বার। মানে এইগুলো হচ্ছে আমাদের কি হিসাবে থাকবে, কেবল হিসাবে থাকবে। এখন আমি জাস্ট কিছু উদাহরণ লিখি। স্যার ওটা বলো মূর্ধন্য ষ এর পরে কি বসানো র ওটা? ভাই, তোমরা একটু লাউডলি কথা বললে আমার জন্য ভালো হয়। আমি আসলে ঠান্ডায় আসলে নাক কান এখনো মানে ক্লিয়ার স্যার হয়নি। ওই যে মূর্ধন্য ষ যে আছে তারপরে কি লিখছেন ওটা? স্বরবর্ণের উপরে, কোথায় কোথায়? সরব স্বরবর্ণের উপরে, এটা না তার নিচে, মূর্ধন্য ষ এর পরে। দেখি তো রওশন ক্লাস নিয়ে দিছি। বাকি রওশন ক্লাস, রওশন মুখস্থ ডাকাত, রওশন ডাকাত ক্লাস নিয়ে দিছি। এই আমি বুঝি নাই ভাই, একটু জোরে বলো। মাস্টার চিনিস? ভাই প রওশন বর্গ গুলো রওশন নামে দেখতে স্যার মূর্ধন্য ষ এর পরে ওটা কি অন্তস্থ অ লিখছেন না কি বসানো র? কোনটা কোনটা? এইটা এইটা, এইটা হ্যাঁ। এটা হ্যাঁ, অন্তস্থ হ্যাঁ এটা অন্তস্থ। তোমরা এই যে পুরাতন বইতে এই নিয়ম পাবা, বুঝছো? আমি দেখাচ্ছি। আর এইটা তুমি দরকার হয় মনে রাখার দরকার নেই, তুমি এটা মুখস্থ করে ফেলো, সমস্যা নেই। তাহলে এগুলো যদি আমাদের থাকে, তাহলে হচ্ছে মূর্ধন্য ষ অন্তস্থ ব হ অনুসার। তো এগুলো যদি আমার কেবল হিসেবে ইউজ হয়, তাইলে আমার লাইট জ্বলবে, আর লাইট জ্বললে মূর্ধন্য, আর যদি লাইট না জ্বললে দন্তন্য। এখন তোমরা আমার সাথে একটু সচেতন ভাবে একমত হতো ভাই। ধরো আমাদের তারের মধ্যে যদি কখনো কাঠ চলে আসে, কাঠ কি বিদ্যুৎ পরিবাহী নাকি অপরিবাহী আমাকে বলো তো ভাই? অপরিবাহী। বিদ্যুৎ অপরিবাহী। এখন কোনো কারণে মাঝে কাঠ আসলে লাইট কি জ্বলবে? না, যে কাঠ আসলে লাইট জ্বলবে না, আর লাইট না জ্বললে কি হবে? দন্তন্য। দন্তন্য। ঠিক আছে। এখন কথা হচ্ছে ওই কাঠ কোনগুলা, যেগুলা কেবল এগুলা মুখস্থ করছি, এগুলা বাদে বাকি যা আছে সব হচ্ছে কাঠ। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা উদাহরণ লিখি, খেয়াল করো। স্যার আরেকবার বলেন। হ্যাঁ বলবো বলবো। আবার আমরা উদাহরণে আসি, তাহলে তুমি ভালো ক্লিয়ার হবা। ঠিক আছে। আহ, প্রণাম, তারপরে আচ্ছা, পুরো নিয়মে আমরা কি বললাম? আমরা বললাম যে রি র মূর্ধন্য ষ, রি র মূর্ধন্য ষ এর সাথেই যদি আমরা, রি র মূর্ধন্য ষ হচ্ছে এখানে ব্যাটারি, ব্যাটারির সাথেই যদি আমরা লাইটটাকে সংযোগ দেই বা বাল্বকে সংযোগ আমরা যদি ডিরেক্ট দেই, তাহলে আমাদের বাল্বটা জ্বলবে। ক্লিয়ার? ভাই রোয়ান এটা কি দিছেন ভাই? ভাই বলো। রোয়ান নিচে ভাই ডি মধ্যাহ্ন স্যার রোয়ান নিচে ওইটা কি দিছেন ভাই? ওই বাম পাশে এটা। এটা হচ্ছে রিকার। আরে এটা ভাই ওর রিকার, পরেরটা। রেফ, রেফ। ও ভাই বুঝছি এবার বুঝছি, মানে দেখা যাচ্ছে না তো এই জায়গায় একটু যখন বলি তখন কোশ্চেন করো, ঠিক আছে? কথা বলার মাঝে কোশ্চেন করলে আসলে পুরা অন্যদিকে চলে যায়। আমি তোমাদের সময় দিব। কিছু উদাহরণ আমি একটু লিখি, দাঁড়াও। আহ ভূষণ তোরণ, তোমরা উঠাইছো সবাই? আমি আজকের ক্লাসের নোট চাই, সবাই আজকের এসডব্লিউ গ্রুপে নোট দিবা, ঠিক আছে? সবাই একটু সময় নিয়ে প্রয়োজনে উঠাও। চূর্ণ, আচ্ছা তোমরা এখন আমার দিকে একটু তাকাও, আমি উঠানোর সময় দিচ্ছি। সবাই একটু তাকাও, মানে একদম মানে পরিপূর্ণ মনোযোগের সহকারে তাকাও। আমরা পুরো নিয়মটাকে আবার একটু সামারি করি। বলেছি কি যে রি র মূর্ধন্য ষ, রি বলতে আমরা রিকারকেও বুঝবো, র বলতে রেফ, রফলাও এখানে ইনক্লুড হবে।
তো এই তিনটা বর্ণকে আমরা ব্যাটারি হিসাবে কাউন্ট করছি, আর ব্যাটারির সাথে বাল্ব লাগাইলেই বাল্বটা জ্বলবে। আর বাল্ব যদি জ্বলে তাহলে হবে মূর্ধন্য, আর যদি না জ্বলে তাহলে দন্তন্য ধরবো। এখন চিন্তা করলাম আমরা যে একটা কেবল আমরা যুক্ত করি, সবসময় তো আর বাল্ব, ব্যাটারির সাথে তো আর বাল্ব লাগানো যাবে না। তো আমরা কেবল হিসেবে জাস্ট কনসিডার করবো ক বর্গ, প বর্গ, তারপর হচ্ছে মূর্ধন্য স, অন্তস্থ, ব, হ, অনুস্বার আর স্বরবর্ণ বা কারগুলোকে। এখন এইগুলা ধরো আমাদের, এখন তোমরা সহজে বোঝার ট্রাই করো, শুধু কেবল আর শুধু বাল্ব আছে, বাতি কি জ্বলবে ভাই? বলো তো, তুমি কি বাল্ব জ্বালাতে পারবা? না। তাহলে না। আমাদের সর্বপ্রথম খুঁজে বের করতে হবে আমাদের এখানে ব্যাটারি আছে কিনা। এখন ব্যাটারির পরে বাল্ব নাকি মাঝে আবার কেবল আছে না কাঠ আছে, ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন প্র্যাকটিসে আসি। সবাই একটু ভালো করে খেয়াল করো। দেখো, শয়ের সাথে ব আছে, আমরা কি ব্যাটারি পাইছি? পাইনি। আচ্ছা, এই যে রেফ পাইছি না, এই রেফ কি মূর্ধন্য নয়ের আগে নাকি পরে? এটা আমাকে বলো তো ভাই, কেউ একজন। পরে পরে। আগে আগে পরে। আগে স্যার আগে। আগে স্যার আগে। এত দ্বিমত হয়ে যায়, তাহলে বাকিরা কি হবে? আগে স্যার। আগে না? তুমি উচ্চারণ করো তো ভাই, যে ব্যক্তি বললা যে পরে, কল আসছে কোথায়? ভাই আমিও বলছি স্বর্ণ। আচ্ছা, দেখো, স্বর্ণ, স্বর নো, নটা পরে উচ্চারণ হইতেছে না, স্বর নো, স্বর নো, স্বর, তারপর হচ্ছে নো। তাইলে আমরা র পাইছি, র এর পরে, এখন র এর পরে যদি ডিরেক্ট মূর্ধন্য বা দন্তন্য আসার কোশ্চেন যদি হয়, কি হবে? মূর্ধন্য। মূর্ধন্য। স্বর্ণ বানানে মূর্ধন্য। মূর্ধন্য, এটা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি। আর কোনো কনফিউশন তো নাই? এখন এই যে নিয়ম, স্বর্ণ বানানে কেন মূর্ধন্য নাকি দন্তন্য, এটা এখন বোঝা গেছে? ভাইয়া। আচ্ছা, তারপরে স্মরণে আসি। স্মরণে দেখলাম র আছে, আমরা খুঁজবো হচ্ছে প্রথমে ব্যাটারি। আচ্ছা, ব্যাটারির পরে যদি আমার যদি বাল্ব চলে আসে, তাহলে কি দন্তন্য দেওয়ার সুযোগ আছে আমার? না না, মূর্ধন্য। ভাই সবাই কি বুঝতেছো? দেখো, ছেলেদের এবং মেয়েদের মধ্যে ভাইয়া পুরা কারো কি কোনো মিনিমাম কনফিউশন আছে যে ভাই এখানে কোনোটাই মনে হয় একটু কিছু বুঝি নেই? তাইলে আমার বলবো, আমি তা না হলে আগাইলে আবার পিছনে এসে বসতে হবে। ক্লিয়ার ভাইয়া। স্যার স্যার স্বর্ণটা আবার বলুন স্যার। দেখো, স্বর্ণটাকে যদি আমরা একটু আলাদা করে লিখি, দেখো স এর সাথে এই র রেফ আকারে আছে, তারপরে আছে হচ্ছে আমার মূর্ধন্য ণ। আমরা নিয়মে কি পড়ছি, যে ব্যাটারির সাথে যদি কখনো বাল্ব চলে আসে, ব্যাটারি বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে র, রি, র, মূর্ধন্য ষ। তো ব্যাটারি পেয়ে গেছি না ভাই? ব্যাটারির পরেই যদি একদম চলে আসে, বা ব্যাটারির সাথেই যদি আমরা যদি ন বা মূর্ধন্য ন এর কোনো মানে কোনো ব্যাপার সেবার পাই, তাহলে আমরা সেটাকে কি দিব? মূর্ধন্য ণ দিব। কারণ মূর্ধন্য। বাল্ব জ্বললে আমরা দিব হচ্ছে মূর্ধন্য ণ, না জ্বললে দন্তন্য। স্বর্ণের বিষয় ক্লিয়ার? জি স্যার। স্মরণে আমরা র এর পরে ডিরেক্ট বাল্ব পেয়ে গেছি, তাইলে আমার এখানে মূর্ধন্য ণ হবে, দন্তন্য হবে না। বাল্ব বলতে আমরা মূর্ধন্যকে বোঝাবো। আচ্ছা, তূর্ণ শব্দের মধ্যে ওই স্বর্ণের মতোই সেম, র এর পরে মূর্ধন্য ণ আসছে। আচ্ছা, প্রণাম শব্দটা একটু ভালো করে খেয়াল করো। এখন আচ্ছা, প্রণাম শব্দের মধ্যে কি আমাদের ব্যাটারি আছে কিনা, এটা আমাকে একটু বলো তো ভাই, যে ব্যাটারি আছে কিনা। জি ভাই, রফলা। জি স্যার। হ্যাঁ, যে এই যে রফলা আমরা পাইছি। আচ্ছা, রফলার পরে ডিরেক্ট আমরা পেয়ে গেলাম একদম দন্তন্য বা মূর্ধন্য, তাহলে আমার মূর্ধন্য হবে, ক্লিয়ার? আচ্ছা, ভ্রাম্যমাণ শব্দটার মধ্যে আমার এখানে ব্যাটারি কোথায় ভাই, দেখো তো একটু। ভ এর পরে। ভ্রাম্যমাণ শব্দে ভয় রফলা। ভাইয়া এটা দন্তন্য হবে। এটা এটা ব্যাটারি রফলা আছে, কিন্তু তারপরে অনেকগুলো শব্দ আছে। তাতে কি, তাতে কি রে ভাই? দেখো, এখানে আমরা আরেকটা শব্দ আমরা এখানে যোগ করব, সেটা হচ্ছে অন্তঃস্থর মতোই যেটা আছে সেটা হচ্ছে জ। তাহলে আমরা কি বুঝলাম? জ, অর্থাৎ জয়ের মতো যেগুলো আছে সবগুলো আমার এখানে আসবে, আর বাকি থাকবে ব, হ, অনুস্বার। এখন তোমরা একটু ভালো করে খেয়াল করো, এটা আমরা এখানে ব্যাটারি পাইছি, তাই না? ব্যাটারি যেহেতু পাইছি, এখানে আমি হচ্ছে লাইট জ্বলা না জ্বলার প্রশ্নটা করতে পারবো। দেখো, ব্যাটারি পাওয়ার পরে পাইলাম হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ বা কার, এটা কি আমার কেবলের অন্তর্ভুক্ত? ঠিক আছে। তারপরে ম, ম কি আছে না এখানে? কেবলের অন্তর্ভুক্ত। জি স্যার। জ, জফলা, এখানে এই যে জফলা পাইছি, অর্থাৎ জফলা। জ, জফলা। আচ্ছা, তারপরে আবার ম আসছে, ম কি আমার কেবলের অন্তর্ভুক্ত না, আবার আ আসছে, তা এখন মূর্ধন্য ণ হবে নাকি দন্তন্য হবে ভ্রাম্যমাণ বানানে? মূর্ধন্য। 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 মূর্ধন্য না। মূর্ধন্য ণ হবে।
এই এই নিয়মটা, এটা আমি আরো পরে আরো প্র্যাকটিস করাবো, জাস্ট আগে একটু নিয়ে আসলাম যে তোমাদের আসলে কি তোমরা কি বুঝতেছো কিনা এটা বোঝার জন্য। অর্থাৎ আমরা ব্যাটারি যদি পাই, আমরা আগে খেয়াল করব যে আমাদের কেবল হিসেবে যেগুলো আছে এগুলা কি কেবল নাকি হচ্ছে কাঠ। যদি দেখি কেবলের অন্তর্ভুক্ত মূর্ধন্য নয় যাওয়ার আগ পর্যন্ত, তাহলে আমরা এটাকে মূর্ধন্য ন দিব। আর যদি মাঝে যদি কাঠ চলে আসে আমরা দিব দন্তন্য। যা ভূষণ শব্দটায় আমাদের ব্যাটারি কোনটা বলো? মূর্ধন্য ষ। ওটা এটার সাথে ডিরেক্ট যদি আমার ন আসে তাহলে কোন ন দিব আমরা? মূর্ধন্য ন। মূর্ধন্য ন। আমরা মূর্ধন্য ন দিব, দন্তন্য দেওয়ার চান্স নাই। তরুণ শব্দ, দেখো তরুণ শব্দের র আছে, র এর পরে ডিরেক্ট দন্তন্য হইতে পারে নাকি মূর্ধন্য ন হবে? মূর্ধন্য ন। মূর্ধন্য ন। চুপ শব্দে র এর পরে ডিরেক্ট, মূর্ধন্য হবে। আচ্ছা বর্ণ শব্দে র এর পরে ডিরেক্ট ন এর প্রশ্ন আসছে, তাহলে আমাদের কি হবে? মূর্ধন্য ন। মূর্ধন্য ন। এখানে কোনো মানে বুঝতে পারো না এমন কোনো কিছু আছে কিনা? না ভাইয়া। সবাই কি মানে ক্লিয়ার? মানে আচ্ছা উঠাইছো উঠাইছো বলো তো। স্যার, আচ্ছা না উঠাইলে তোমরা একটা কেবল স্ক্রিনশট, হিসাবে সবাই একটা স্ক্রিনশট নাও। আর যখন Wait. মানে ব্যবহার হবে, মানে তার তারের অংশ বলো বলো বলো, সবাই একটা স্ক্রিনশট নাও ভাই, সবাই সবাই নেওয়া হয়েছে? জি ভাইয়া। ভাইয়া, বলো বলো। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। আমি ভাইয়া, মুছে দিব। রসায়ন বানানটা একটু লিখবেন। আমরা আসবো রসায়ন আর হচ্ছে রামায়ণটা তোমাদের প্র্যাকটিস দিব। আচ্ছা, রসায়ন আর রামায়ণ তোমাদের প্র্যাকটিস দিব। ধন্যবাদ। রসায়নে দন্ত, রসায়নে দন্ত ন, রামায়ণে কেন মূর্ধন্য ন, এটা আমি তোমাদের কাছে প্রশ্ন রাখবো নেক্সট পেজে। এগুলো আমাদের কি ছিল? এগুলো আমাদের কেবল হ্যাঁ, হিসেবে কোনো কোনো শব্দের সাথে ওয়ান যুক্ত থাকলে সম্ভবত তার এসে মূর্ধন্য হয়, এরকম কিছু একটা নিয়ম আছে কি কি রামায়ণের বলছো? ক্ষেত্রে। কোন উত্তর শব্দের সাথে? পাবনার রামচন্দ্র সাথে যদি ওয়ান থাকে তাহলে সেটা মূর্ধন্য হবে, এরকম টাইপের কিছু একটা নিয়ম করছে। প্রত্যয়ের নিয়ম? তোমরা শব্দগুলা একটু দেখো, আমি জাস্ট লিখি, তোমরা একটু ভালো করে দেখো। রতন, যতন, এরকম কোন শব্দ যদি মাথায় আসে আমার আমাকে শেয়ার করো। রুগ্ন, স্বপন, যতন, রতন। প্রার্থনা। দেখি আমরা, বলো বলো। প্রার্থনা বানানটা শয়ন। কিভাবে? শয়ন। হ্যাঁ প্রার্থনা বলা যায়, প্রার্থনা। মূর্ধন্য। স্যার শয়ন। মূর্ধন্য গুড। কর্তন। চাণক্য। বলো বলো। শয়ন। শয়ন। চাণক্য। তার চাণক্য। না, চাণক্য হিসাবে পরে আসবে। চাণক্য হিসাব কেন পরে আসবে? কারণ শয়ন, ভাইয়া চাণক্য একটা হিসাব প্রশ্ন ছিল। কি বলো? ভাইয়া ওই যে আমাদের আমাদের সময় যে ব্যাকরণ বইটা ছিল, যে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, ওইটা কি ভাইয়া, কি এটা সম্পূর্ণ আলাদা? হ্যাঁ ভাই, ওটা আপনার পুরোপুরি মানে ঠোঁটের আগায় থাকতে হবে এইখানে। আমি নেক্সট ক্লাস ওটা পড়া নিব, ঠিক আছে, আমি বলতেছি। আচ্ছা 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 আচ্ছা। দেখো, এই প্রতিষ্ঠান বানানটা একটু ভালো করে খেয়াল করো। এখানে আমরা নর্মালি দন্ত স দেই, এটা আমরা নর্মালি জানি, কিন্তু তাও আমরা নিয়মের মধ্যে দিয়ে একটু যাই, দেখি যে কি অবস্থা। আচ্ছা আমরা এখানে যদি ব্যাটারি খুঁজতে যাই, ব্যাটারি কোনটা ভাই দেখো তো। আর এখানে মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে বলো তো প্রতিষ্ঠান বানানে? রফলা ব্যাটারি। হ্যাঁ, দন্তর হবে। রফলা ব্যাটারি। রফলা ব্যাটারি। আচ্ছা আপুদের মধ্যে কেউ একজন কথা বলো তো, মানে ছেলেরা দেখা যায় শুধু কথা বলতেছে, বাকিরা তোমরা কি ঘুমাইতেছো নাকি? আচ্ছা আমরা ব্যাটারি পাইলাম, এখন ব্যাটারি পাওয়ার পরে আমার দেখতে হবে
যে আমি বাল্বের আগে আমার কতগুলো স্টেপ আছে, ওই স্টেপ গুলার সবগুলা কি কেবল নাকি কাট। যদি কাট পাই, যেখানেই কাট পাবো সহ ডিসিশন। আছে, তো সহ কি ব্যাটারি হিসেবে ধরা যাবে? বলো বলো। বলতেছি প্রতিষ্ঠান 6টা যেখানে তো স আছে, সেক্ষেত্রে ওটাও কি ব্যাটারি ধরা যাবে? দেখো দেখো আমি বলতেছি, দেখো প্রতির পরে, আচ্ছা প্রোর পরে কি ত না রস্যই, যাই হোক রস্যই আর হচ্ছে ত। দেখো তো এর মধ্যে কি আমরা কাঠ বা ব্যাটারি কোনটা পাই, মানে কাঠ বা কাট কেবল কি? কাট কাট। ত কি আমাদের ব্যাটারির অন্তর্ভুক্ত, সরি না কেবলের অন্তর্ভুক্ত? না না বলো তো। না না ভাইয়া। তো এখন যেহেতু আমি এখানে মাঝে কাঠ পেয়ে গেছি, তাইলে আমাদের এই প্রসেসটাই পুরা হচ্ছে একদম ভেস্তে গেল। দ্যাট মিন্স লাইট জ্বলবে না। আর লাইট জ্বলি না জ্বলে, তাহলে আমার উত্তর হবে হচ্ছে দন্তন্য। প্রতিষ্ঠান বানানে কেন দন্তন্য বোঝা গেছে, নত্য বিধান এখানে কেন হয়নি? কিন্তু আচ্ছা, স্যার ওই যে দন্ত নর আগে যে আকার আছে ওইটা। কোথায় এখানে? জি স্যার। আচ্ছা দেখো, তোমাদের এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, খেয়াল করো। এই যে এই যে এটাও তো ব্যাটারি তাই না? আবার এই রফলাও তো ব্যাটারি। তাহলে আমরা কোনটাকে প্রাধান্য দিব? আমরা দেখব যে একদম বাল্বের সবচেয়ে নিকটবর্তী কোনটা আছে, যেটা দেখবো যে বাল্বের সবচেয়ে নিকটবর্তী আছে, আমরা জাস্ট ওইটাকে কাউন্ট করবো। ধরো তুমি এইটাকেও যদি ধরো, তাহলে আমাদের আছে হচ্ছে ঠ, অর্থাৎ কেবল বা তারের ভূমিকায় বা হচ্ছে কাঠের ভূমিকায় আছে হচ্ছে ঠ। এখন ঠ কি আমাদের কেবল নাকি কাঠ বলো তো? কাট। কাঠ। তাহলে এখানে আমার লাইটটা জ্বলবে না, যেহেতু জ্বলবে না মূর্ধন্য ন। দেখো তো আপু, তোমার ক্লিয়ার হয়েছে কিনা? আর মানে স্যার আকার, কিন্তু ছয়ের পরে তো আকার আছে, তাহলে ওটা কি করব? আরে ভাই ঠ একটা কাঠ। আসছে, ঠ মানে কি? ঠই তো এখানে কাঠ। কাঠ চলে স্যার আসলে আমার আর কাঠ দিয়ে কি লাভ হবে? স্যার স্যার একটা কাঠ পেলেই তারপরেই ওটা দন্তান্ন হয়ে যাবে। তো তুমি ফিজিক্সের ছাত্র হও বা ছাত্রী হও না হও, তুমি একটা, ধরো একটা ছোটবেলায় কি গাড়ির ব্যাটারি খুলে নাও না, খুলে নিয়ে পরে দেখো যে পাংখা চলে কি। তুমি মাঝখানে ধরো কোনো জায়গায় তার যদি একটু ছেঁড়া থাকে, তাহলে আমাদের কি ওই পাংখা ঘুরবে ভাই? না বলো তো, পাখা ঘুরবে? না স্যার। নর্মাল সেন্স। একবার কাট পাইলেই শেষ। ওইখানে আমি ডিসিশন নিয়ে নিব যে এখানে আমার হচ্ছে দন্তন্য হবে। ক্লিয়ার আপু? জি স্যার। ওকে। এখন তুমি আমার সাথে নেক্সট এটা একটু রেসপন্স করো যে এখানে দন্তন্য হবে নাকি মূর্ধন্য ণ হবে, এবং কেন হবে আমাকে একটু বলো। আমি সবার কাছ থেকে একটু এসডব্লিউ টাইপ একটু নিই, একটু দ্রুত দ্রুত। স্যার এখানে হ্যাঁ, এটা দন্তান্ন দন্তন্য হবে। হবে। দন্তন্য কেন? না স্যার। না, এটা দন্তন্য হবে স্যার। আমার তো কেবল আমি পাইছি, কেবল তো ঠিক আছে তাহলে। কিন্তু স্যার ওই যে দন্তার সহজ ব্যাটারি তো পাই, ব্যাটারির জন্য। ব্যাটারি না পাইলে কিভাবে কেবল হ্যাঁ, দিয়ে কি point করবে? বুঝতে পারছো। আমার যেখানে ব্যাটারি নাই, সে জায়গায় সারাদিন যদি কেবল লাগাই ভাই, লাইট কি জ্বলবে রে? অর্থাৎ আমার আগে খুঁজতে হবে, না প্রথমে স্যার। বুঝবো ব্যাটারি, তারপরে দেখবো যে আমার কেবলের মধ্যে কি কাট আসছে কি আসছে না, ওইটা হচ্ছে পরের হিসাব। বুঝা গেছে? তো এখানে আমার ব্যাটারি পাই নাই, তাহলে আমার আর কোনো চিন্তার কোনো কারণ নেই। ব্যাটারি নাই ভাই, এখানে প্রসেস করে লাভ নেই। দন্তন্য উত্তর। রতন বানানে দন্তান্ন। পাইছি, কিন্তু ত্বকি কেবলের অন্তর্ভুক্ত না কাঠ? না কেবল স্যার। না কাঠ? কাট। কাঠ কাঠ। কাঠ। আমরা দন্তন্য দিছি, মূর্ধন্য হবে না। বুঝা গেছে? যতনে দন্তান্ন। দন্তন্য। ব্যাটারি নেই। রুগ্ন নিয়ে আমি পরের স্টেপে আলোচনা করতেছি। আর রুগ্ন বানান, গয়ের নিচে এইটা যেটা আছে এটা হচ্ছে দন্তন্য, আর এই যে পাশে যেটা আছে এটা হচ্ছে মূর্ধন্য ণ। এখন তোমরা জাস্ট আমাকে এইটা বলো যে রুগ্ন বানানে এই যে এই যে নটা, এই যে নটা মূর্ধন্য ণ হবে নাকি দন্তন্য হবে, এটা স্যার আমাকে জাস্ট বলো। মূর্ধন্য হবে। মূর্ধন্য ন। মূর্ধন্য ন। কারণ আমরা ব্যাটারি পাইছি, আর কার বা স্বরবর্ণ আমার কেবলের অন্তর্ভুক্ত, গ আমার কেবল, তারপরে আমার মূর্ধন্য ণ হবে। বুঝা গেছে? আর প্রার্থনা, আচ্ছা মূর্ধন্য ণ বানানটাই খেয়াল করো। মূর্ধন্য ণ বানানে মূর, এই যে পাইছি ব্যাটারি, তারপরে চলে আসছে। আচ্ছা কি আমাদের কেবলের অন্তর্ভুক্ত? দেখো তো, তবর্গ কি কেবল? কেবল না মাঝখানে কাট চলে আসছে, তাইলে আমার না দন্তন্য স্যার। কারেক্ট, কারেক্ট না। মূর্ধন্য বানান তুমি পরীক্ষায় ভুল করবা না ভাই, এটা কোনো গ্যারান্টি আছে? যদি আমার পরীক্ষা এটা দেয়, আমি অবশ্যই কনফিউজড হবো। এই জন্য আমাদের নত্য আর সত্য বিধানটা ভালো করে পড়া লাগবে। আর বাকিগুলো তুমি হচ্ছে ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। ক্লিয়ার? আচ্ছা শয়নে, শয়নে তো ভাই ব্যাটারিই নেই, তাহলে আমার এখানে মূর্ধন্য না দন্তন্য কোনো কোনো মানে ক্যাচাল আছে এখানে? ডিরেক্ট আমি এখানে দন্তন্য উত্তর করবো। দন্তান্ন স্যার।
প্রার্থনায়, প্রার্থনায় তো ব্যাটারি পাইছি, তারপরে কেন এই দন্তন্য হলো? খ অবধি। স্যার কাঠ। স্যার মাঝখানে থ আসছে, থ আসছে। খ কাঠের অন্তর্ভুক্ত এই জন্য। স্যার দেখো তো, মূর্ধন্য নয়েরটা আর একবার বুঝাই দাও। আবার বলো, আবার বলো। মূর্ধন্য নয়েরটা আর একবার বুঝাই দাও। এদিকে দেখা যাচ্ছে, হ্যাঁ। মূর্ধন্য নয় কি মূর্ধন্য ন নাকি হচ্ছে দন্তন্য? আমাদের প্রশ্ন হচ্ছে এটা, অর্থাৎ মূর্ধন্য ন বানানে মূর্ধন্য নয় কি দন্তন্য। খেয়াল করো, আমরা প্রথমে খুঁজবো কি ব্যাটারি। আমরা ব্যাটারি পাইছি না? রেফ স্যার। পাইছি কিনা? রেফ জি আমরা স্যার। পাইছি। আচ্ছা, রেফ কি ধয়ের আগে না পরে? বলো। ওকে স্যার। পরে স্যার না আগে আগে? স্যার। রেফ এই এই ধয়ের আগে, তো ধটা আছে হচ্ছে পরে। আগে। আচ্ছা, কি আমাদের এই কেবলের অন্তর্ভুক্ত? খেয়াল করো তো। এখন ব্যাটারি আছে আমার এখানে, ন বা মূর্ধন্য ন, বা মূর্ধন্য ন, এটারে তুমি বাল্ব মনে করবা। এখন আমাদের কেবলটা যদি পুরোপুরি ঠিকঠাক থাকে তাইলে আমরা দিব মূর্ধন্য ন। কেবলে ঝামেলা থাকলে মানে মাঝখানে কাট চলে আসছে, আমরা দিব দন্তন্য। আমাদের হচ্ছে আমাদের কেবলের অন্তর্ভুক্ত না, মাঝে কাট চলে আসছে। দেখো তো আপু বুঝছো কিনা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝলে একটু দ্রুত রেসপন্স করবা, ঠিক আছে? সবার কাছে অনুরোধ, কারণ জি স্যার। ক্লাসের ডিউরেশন অনেক বেশি হয়ে যায়, বুঝছো? আচ্ছা, ভাইয়া বলছিলাম বলো। যে রুগ্ন, রুগ্ন ওইটাকে আরেকবার বলবেন ভাইয়া। যুক্ত বানাই কি? রুগ্নতে আমরা আসতেছি, রুগ্নতে আমরা আসতেছি। দেখো, তুমি যদি ভুলে যায় মানে মনে করাই দিও রুগ্ন বানানে। যে রুগ্ন বানানে মূর্ধন্য নয়, এটা তো বুঝছো। এখন মূর্ধন্য ন কি নিচে হবে না পাশে হবে, ওইটা আলোচনা পরের পরের পেজে। বলো, তুমি কি এটাই ভাইয়া জানতে চাচ্ছ? রস্যকার রুগ্ন আছে, কিন্তু রস্যকার ওইটা স্যার তো বুঝান। আবার বলো। ভাই ওইটা মধ্যাহ্ন হবে, এটা এটা বুঝছি বুঝছি। বুঝছো? আচ্ছা, জি ভাই ভালো। ওইটা। আচ্ছা, আচ্ছা, এখন তোমরাই বলো আমাকে, রসায়ন বানানে কেন দন্তন্য ন, আর রামায়ণ বানানে কেন মূর্ধন্য ন? যে ভাইটা প্রশ্ন করছিল, তুমি কি আছো নাকি? তুমি থাকলে তুমি রেসপন্স করো, তুমি আমাকে উত্তরটা দাও। থাকলে একটু দ্রুত করো ভাই, দ্রুত, ফাস্ট। স্যার মাঝখানে একটা কাট আছে। যে কোনো একজন আমার সাথে একটু রেসপন্স করো। হ্যাঁ, তুমি তুমি জি স্যার বলো। স্যার। মাঝখানে একটা কাট আছে, রসায়নে দন্তেশ্ব। র ব্যাটারি তো পাইছি, পাইছে স্যার। ব্যাটারি জি থাকলে আমরা বাল্ব নিয়ে চিন্তা করতে পারবো, মাঝে দেখবো যে সব ঠিক আছে কিনা। আচ্ছা, শ স্যার কি মাঝখানে আমাদের কাট আছে। শ কাট, তাইলে আমাদের দন্তন্য জি কারেক্ট এখানে, মূর্ধন্য ন হবে না। আচ্ছা, রামায়ণ বানানে কেন মূর্ধন্য হয়েছে? আমি ব্যাটারি পাইছি, আমার ম কি কেবলের অন্তর্ভুক্ত না? পবর্গ জি স্যার। এগুলো সবগুলো কেবল আছে, সবগুলো কেবল অন্তস্থ কেবলের অন্তস্থ অন্তর্ভুক্ত, আছে। তাহলে আমি এটা মূর্ধন্য দিতে পারবো। আর ভাই কার রে তুমি ধরো গণার বাইরে রাখো, কার যে মাঝে কেবল হিসেবে থাকতে পারে এটা ধরো তুমি বাদই দিয়ে দিলা, তো কার আমি দেখবো এটা নত্ব ভিতরে, তাতে সমস্যাটা কি? ক্লিয়ার? জি স্যার। এখন এখন হচ্ছে আমরা একটু বইতে যাব। আমরা 9-10 এর বইটাতে যাব। 9-10 এর পুরাতন বইটাতে যে দেখবো যে আমরা আসলে কি শিখলাম আসলে। কোথায়? আচ্ছা, বাংলা পুরাতন। দেখো, আমরা তোমাদেরকে উৎসাহিত করি মেন বই পড়ার জন্য। সো এই জিনিসটাই দেখাই দিব যে আসলে মেন বই তোমার কেন পড়া লাগবে। এই মেন বইয়ের এই নিয়মগুলাকে যে এক একজন এক এক ভাবে পড়ায়, এক একজন এক এক ভাবে দেখায়, এটা তোমাদের সুবিধার্থে, নাথিং এলস, আর কিচ্ছু না। এখানে কি বলছে, নত্যবিধান বাংলা ভাষায় নাই, তাহলে কোথায় আছে? সংজ্ঞাতেই বলা আছে যে সংস্কৃত শব্দে মূর্ধন্য ণ বা হচ্ছে মূর্ধন্য ষ এর ব্যবহারের কথা বলছে। আচ্ছা, এখন এই যে এই যে নিয়ম যেগুলো আছে এগুলো একটু ভালো করে খেয়াল করো। টবর্গীয় ধ্বনির আগে আমাদের কি হয়? সবসময় মূর্ধন্য ন হয়, এটা আমরা হচ্ছে এখনই দেখবো। ঠিক আছে, এখন বাকি নিয়মগুলো একটু দেখো।
রি র মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য ন হয়, যেমন ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ। দেখো তো ভাই, এগুলো কি আমরা এখানে প্র্যাকটিস করলাম না? আর কি এখন জি স্যার। এই নিয়ম তো কিছু করা লাগবে? জি দরকার স্যার। নেই, ওটা জাস্ট লিখলেই হবে। দেখো এখানে বলছে কি, রি র মূর্ধন্য ষ এর পরে স্বরধ্বনি বা কার, তারপর হচ্ছে মূর্ধন্য ষ অন্তস্থ ব হ অনুসারে এর সাথে জটা যুক্ত করে নিবা, এটা বইতে দেওয়া নাই। এবং ক বর্গীয় এবং প বর্গীয় থাকলে তার পরবর্তী নটা মূর্ধন্য ন হয়। যেমন ধরো কৃপণ, কৃপণ বানানটা একটু ভালো করে খেয়াল করো। এটা কি? ব্যাটারি। ব্যাটারির পরে ব্যাটারি। আমরা ক কেবল হিসেবে পাইছি, ক। তাহলে আমাদের দন্তন্য মূর্ধন্য ন। আমরা এইখানে ভালো করে এগুলো দেখলাম। লক্ষণ বানান, তারপরে হচ্ছে এই রুক্মিণী, ব্রাহ্মণ। আচ্ছা, লক্ষণ বানান তুমি এটা কিভাবে বুঝলা? এটাকে একটু ভাঙতে হবে, যেমন এখানে তোমার ভেঙে দিস। দেখো এই যে মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য ষ এর পরেই তো ডিরেক্ট মূর্ধন্য আসছে, তাহলে ওটা কি হবে? মূর্ধন্য ন হবে। তারপরে তোমার ভাই মুখস্থ করা লাগবে এগুলা। এটা মুখস্থ না করলে তোমার বিশাল বিপদ, এখান থেকে অনেক প্রশ্ন আসে। এইগুলা কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে এটা আমি একটু লিখে দিই। ধরো এখানে বলবে যে কতগুলো শব্দের স্বভাবত মূর্ধন্য, প্রশ্নে আসবে স্বভাবত মূর্ধন্য কোনটি। আবার আসতে পারে যে নিত্য, হলুদটা দেখা যাচ্ছে না তেমন। ভাই, লালটা ইউজ করেন ভাই, লালটা ইউজ করেন। তো লালটা, আচ্ছা, বলবে নিত্য মূর্ধন্য কোনটি, বা নিত্য মূর্ধন্য হয় কোনটি, স্বভাবতই মূর্ধন্য হয় কোনটি, নিত্য মূর্ধন্য হয় কোনটি, নিয়ম বহির্ভূত, নিয়ম বহির্ভূত মূর্ধন্য ন হয় কোনটি। ঠিক আছে, এরকম বলা থাকবে। অর্থাৎ নিত্য মূর্ধন্য বলতে বুঝবা যে এটা হচ্ছে সবসময় হয়, এটা কোনো নিয়ম নাই ভাই। এটা তুমি ভালো করে মুখস্থ করে বলবা। যেমন আমার এখনো মনে ভাই আছে, হাসান ভাই বলছে এটা। ওইখানে কোন দেওয়া কেন ভাই? আচ্ছা আমি একটু বলো, ভাই আমি একটু ওইখানে কোন দেওয়া কেন? আমি যখন কথা বলি ভাই, তখন কথা বলে আসলে তুমিও বুঝো না, আমিও বুঝি না, আবার রিপিট করতে হয়। আমি যখন বলবো তখন বলবো, বলো বলো। বলতেছি ভাই ওই যে কখনই কোনই দেওয়া কেন, ওই কোনই ব্রাকেটে? কখনই, কখনই মানে কখনই হচ্ছে, মানে কোনই। কখনই মানে কোনই, এটা মুখস্থ করবা। চাণক্য, মাণিক্যগণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থানগুণ, পূর্ণ বেণী, ফণি, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, বনিতা, পানি, গৌণকোণ, বানপন, শান, চিকন, নিকন্তন, কপনি, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্যবান। একদমই বলতে হবে, আমার যদি একটু মিস্টেক হয়েছে। কিন্তু মুখস্থ করতে 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 এমন এমন চলে আসবে, যখনই প্রশ্ন করবে যে নিত্য মূর্ধন্য হয় কোন শব্দে, তখন তুমি এগুলো দেখলেই তোমার মনে পড়বে। দেখে দেখে এবার মুখস্থ করে ফেলবা। দুইটা দুইটা করে পড়ো। অনেক প্যারা লাগবে প্রথমে, যে মুখস্থ কেমনে করবো হয়ে যাবে, ঠিক আছে। তো এটা মুখস্থ না করলে ভাই তোমার এই ক্লাসের কোনো ভ্যালু নাই, ঠিক আছে। এটা ভালো করে পড়তে হবে। আর এই নিয়মটা বইয়ের এক, কিন্তু আমরা অনেকেই হয়তো খেয়ালই করি না। বলছে কি, সমাজবদ্ধ শব্দে সাধারণত মূর্ধন্যের বিধান খাটে না। সো আমরা সমাজ যখন শিখবো, তখন দেখবো যে এই সমাজবদ্ধ শব্দগুলো আছে, এখানে মূর্ধন্য হয় না। যেমন ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, নীতির অভাব, দুর্নাম, নামের অভাব, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক। এই যে যে শব্দগুলো আছে না ভাই, পরীক্ষা এগুলো আসবে। ঢাবিতে 18-19 সেশনে আমার যতটা মনে পড়ে দুর্নীতি শব্দটা আসছিল। যে দুর্নীতি শব্দে মূর্ধন্য ণ না হওয়ার কারণ কি, সমাজবদ্ধ শব্দ, আহ এরকম বেশ কয়েকটা অপশন ছিল আর কি, ঠিক আছে। তারপরে তবর্গীয় বর্ণের সঙ্গে মূর্ধন্য ণ কখনো দন্তন্য হয় না, এটা আমরা পরের পরের স্টেপে আলোচনা করব, এখানে প্যারানোর কিছু নাই। নেক্সট, বইয়ের এখন তোমার পড়া কোনটা বাসায় বলো তো, যে ভাই পড়া কোনটা আমার বাসায় পড়া কোনটা? মুখস্থ পাঠটা। হ্যাঁ, এই মুখস্থ পাঠে ফাঁকিবাজি করলে বিপদ বিপদ। আচ্ছা, তোমরা আমার সাথে একটু সচেতন ভাবে একমত হওয়ার চেষ্টা করো, যে ভাই এখানে দন্তন্য নেই। হয়ের সাথে একটা হচ্ছে মূর্ধন্য ণ, একটা হচ্ছে দন্তন্য ণ। এখন কোনটার সাথে মূর্ধন্য ণ আর কোনটার সাথে দন্তন্য, এটা আমাকে একটু বলো। ভাই ভিডিও কি এখন? আগেরটার সাথে বলতেন না, পরেরটার হ্যাঁ, সাথে বলতেন না। মূর্ধন্যর ক্ষেত্রে হচ্ছে হলো দন্তন্য। স্যার ভাই বা স্যার, কি বলি, মূর্ধন্য প্রথমটা লিখতে মূর্ধন্য, গেলে দন্তন্য লাগে আর কি। একের সাথে মূর্ধন্য না। কমেন্ট করো। আমি প্রশ্ন করি যে এক নাম্বারটার সাথে মূর্ধন্য ণ নাকি দুই নাম্বারটার সাথে মূর্ধন্য ণ, তোমরা এক অথবা দুই লেখো। মূর্ধন্য ণ কোনটায়, কোন হয়ের সাথে মূর্ধন্য ণ? একটা, 1 নাম্বার।
প্রথম সময় ভাই ভাইয়া, আগে প্রথম। বাকিরা কমেন্টে দাও। সবাই একসাথে কথা বলে দেখা যায় কেউ কারোটা শুনতে পায় না, এরকম হয় আর কি। যায়। আচ্ছা, তো আমরা বললাম যে নিচে যেটা আছে সেটা মূর্ধন্য ণ। তাহলে পাশে যে আছে তার নাম কি? পাশের জনের নাম হচ্ছে মূর্ধন্য ণ। বোঝা যাবে? এবারে ভাই এটা আমি কেমনে মনে রাখবো? এটাও মনে রাখার সম্ভব। ধরো আমরা একটা দাঁড়িপাল্লায় ওজন করব, দেখো তো মূর্ধন্য ণ বানান ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সবাই সবাই তো পারো, দেখা যায়। 2 নং যিনি বলছো ভাই, উনি আজকে থেকে বাদ দিয়ে দাও এই 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 চিন্তা ভাবনা। হয়ের পাশে যেটা থাকবে সেটা দন্তন্য ন, হয়ের নিচে যেটা থাকবে সেটা মূর্ধন্য ণ। ঠিক আছে? তো এখন এই নিয়ম তোমাকে আরেকটু হেল্প করবে এটা ভালো করে মনে রাখার জন্য। দেখো, আমরা ধরো দাড়ি পাল্লায় ওজন করব হয়ের সাথে, হয়ের সাথে মূর্ধন্য ণ নাকি হচ্ছে দন্তন্য ণ, এটাকে একটু ওজন করবো। আচ্ছা তোমরা নর্মালি বলো তো যে এই দুইটার মধ্যে ওজন করলে কোনটা বেশি ওজন হবে, মূর্ধন্য ণ নাকি দন্তন্য, কোনটারে বড় দেখা যায়? মধ্যম। যেহেতু মূর্ধন্যকে বড় দেখা যায়, তাহলে মূর্ধন্য ণ কি ওজন করলে কি নিচে থাকবে না উপরে থাকবে? নিচে। তো নিচে যে থাকবে সে কি? মূর্ধন্য ণ। মূর্ধন্য হ্যাঁ, আর উপরে যিনি থাকবেন তিনি দন্ত দন্তন্য ণ। এটা আর ভুলবেন আর, এটা ভুলবেন। এখন প্রথমত আমরা এটা মনে রাখবো, নেক্সট আমরা মনে রাখবো যে হ ও মূর্ধন্য ণ এর সাথে মূর্ধন্য ণ যুক্ত হলে মূর্ধন্য ণ টি নিচে থাকে। কি বললাম ভাই? ভালো করে খেয়াল করেন। হ আর হচ্ছে মূর্ধন্য ণ, এইগুলার সাথে যদি কখনো আমার মূর্ধন্য ণ যুক্ত হয়, তাহলে মূর্ধন্য ণটি কোথায় থাকবে ভাই? নিচে থাকবে। এখন এখানে আমি এটা এইভাবে লিখি। আচ্ছা, এইভাবে লিখলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। বাকি সকল ব্যঞ্জনে নিচে যিনি থাকবেন তিনি কে তাহলে? নিচে যিনি থাকবেন তিনি দন্তন্য ণ। মনে থাকবে? জাস্ট দুইটা বর্ণ আছে, হ আর হচ্ছে মূর্ধন্য ণ। হ আর হচ্ছে মূর্ধন্য ণ, যেটা নিচে থাকবে কে? হয়ের নিচে আছে, মূর্ধন্য ণ এর নিচে আছে। এরা কারা? এরা কারা? ভাইয়া, হয় নাকি মূর্ধন্য, হয়ের নিচে আসছে মূর্ধন্য আর অন্যটা আছে দন্তন্য। হ আর মূর্ধন্য ণ এর নিচে যে বান্দা অবস্থান করবে নয়ের মতো সেজে, আমরা বুঝবো তিনি হচ্ছেন মূর্ধন্য ণ। আর এইগুলা বাদে, যেমন ধরেন বললাম ক্লান্ত, কয়ের নিচে এই যে মূর্ধন্য না নাকি ন সেজে বসে আছে, এই ব্যক্তিকে দেখে মূর্ধন্য, বলে। দন্তন্য দন্তন্য। হ আর মূর্ধন্য বাদে বাকি যত ব্যঞ্জন আছে সেটা নিচে যে নটা দেখবেন সেটা হচ্ছে দন্তন্য। দন্তন্য। তাহলে নিচে শুধু হয়ের সাথে আর মূর্ধন্য নয়ের সাথেই বসে। এখন রুগ্ন বানানে আসি। এই নকে, ভাই বলো তো এই নকে, এই ন। মূর্ধন্য দন্তন্য। ণ। আরে ভাই ভালো করে দেখে বলেন। দন্তন্য। দন্তন্য ণ। মূর্ধন্য ন নাকি দন্তন্য ন? হাসান ভাই তো দন্তন্য। মাইর কিন্তু আমি তো আসলে অনেক বেশি মানে ভাইয়া টর্চার। দন্তান্ন হবে, ভাইয়া দন্তান্ন হবে। দন্তন্য ন হবে, কারণ কি বলছি? হ আর হচ্ছে মূর্ধন্য ণ, হ আর মূর্ধন্য ণ এর সাথেই মূর্ধন্য ণ সবসময় নিচে বসে। বাকি সকল ক্ষেত্রে সকল ব্যঞ্জনের সাথে নিচে যিনি থাকবেন উনি হচ্ছেন দন্তন্য ণ। তাহলে রুগ্ন বানানে গয়ের সাথে নিচে যিনি আছেন ইনি হচ্ছেন মূর্ধ দন্তন্য। দ- দন্তন্য ণ। এখন রুগ্ন বানানে দন্ত ন নাকি মূর্ধন্য ণ? দন্ত ন নাকি মূর্ধন্য ণ? মূর্ধন্য ণ।
মূর্ধন্য ন। দন্তান্ন। দন্তান্ন স্যার, দন্তান্ন। দন্তান্ন। ওদের মাইট দেওয়া দরকার। রুগ্ন বানান ভালো করে খেয়াল করো তো, নিয়ম মিলাও। র কি? ব্যাটারি। র এর পরে কি পাইছি? গ পাইছি না? হবে ভাইয়া। কবর্গীয়। তারপরে কি হবে? মূর্ধন্য ন নাকি দন্তন্য? মূর্ধন্য ন। মূর্ধন্য। ভাই এই যে মানে ফিজিক্স পড়তে পড়তে কি মানে এলোমেলো হয়ে গেল নাকি? ঠিক ফিজিক্স মনে হচ্ছে কোনো দিক থেকে? জাস্ট এতটুকুই যে তোমার দেখো ঘরের ছোট ভাই কি করে, খেলনা কিনে দিলে ওই গাড়িটা ভাঙে ভাঙে ওই পরে মোটর বের করে, পরে মোটরের সাথে হচ্ছে একটা তার লাগায় পরে এই করে। এখন এই তারের সাথে মাঝে যদি কখনো তারে যদি সমস্যা তৈরি হয়, একটু সমস্যা হলেই দেখা যায় আর ওই লাইটটা জ্বলে না বা পাখাটা চলে না। এটা সিম্পল লজিক। আচ্ছা দেখো, এখন বুঝছো রুগ্ন বানানে আসলে রুগ্ন বানানটা এমন অদ্ভুত কেন? তাহলে স্যার রুগ্ন বানানটা ভেঙে লিখলে পরে মূর্ধন্য ন, আর যদি যুক্তাক্ষরে লিখি তাহলে দন্তন্য। যুক্ত অক্ষরে লিখলে ওটা ভুল না ভাইয়া? তোমাদের এখন মনে করো হারুনের হোটেলে নিয়ে এমন মাইট দিতে হবে আসলে কি যে বলবো। দেখো, তোমরা আমার সাথে আগে এটা এটা বলো যে রুগ্ন বানানে মূর্ধন্য নাকি দন্তন্য ন? তাহলে মূর্ধন্য। দন্তন্য কি কারেক্ট? না। তাহলে এই বানানটাই ভাই ভুল রে ভাই, এইটাই কারেক্ট বানান। এইটা রুগ্ন বানানটা হচ্ছে এইভাবে লিখবা। তোমাদের তো অদ্ভুত মনে হইতে পারে কিন্তু এটাই আসলে কারেক্ট। বুঝছো? ভাই, আপনি যে নিয়ম প্রথমে শিখাইছিলেন ওইভাবেও তো মূর্ধন্য হয়। স্যার, এই তো স্যার খালি হয়ের নেই। ক্ষেত্রে কি খালি মানে মূর্ধন্য নিচে বসে? হ আর মূর্ধন্য ন, এই যে লিখে দিয়েছি। হ আর মূর্ধন্য ন এর সাথে নিচে যিনি থাকেন উনি হচ্ছেন মূর্ধন্য ন। আর বাকি সকল ব্যঞ্জনের নিচে যে নটা থাকবে ওটা হচ্ছে দন্তন্য ন। ক্লিয়ার সবাই? স্যার ব্যঞ্জন শব্দটা এইভাবে উদাহরণ আকারে বুঝায় দিলে ভালো হতো। মানে ব্যঞ্জনে যে দন্তান্ন ন কি মূর্ধন্য ন এটা। হ্যাঁ, ব্যঞ্জন শব্দে কেন দন্তন্য মানে? ও আচ্ছা, ব্যঞ্জন শব্দে কি দন্তন্য নাকি মূর্ধন্য না এটা? স্যার জি স্যার। বা এটা আচ্ছা তার আছে, ব্যাটারি নেই। দেখো তো, ব্যঞ্জন শব্দে দন্তন্য হবে নাকি মূর্ধন্য ন হবে? না, সুন্দর কোশ্চেন করছে, ভালো তো। দেখো তো। এটা ভেরি গুড। তার আছে তো ব্যাটারি নেই তো ভাই, কানেকশন আছে ব্যাটারি নেই। আমাকে বলো যে এখানে কি ব্যাটারি আছে কোথাও? না ভাইয়া, নাই। তাহলে আশা করি সবাই ক্লিয়ার। যেমন কিসের ভিতরে বলছিলেন আমার এটা ওই এইচএসসি করানোর সময়। আচ্ছা, সবাই এখন একটু ভালো করে খেয়াল করো, দেখো কোন বানানগুলো স্যার কারেক্ট। স্যার ওই যে বল বলো। বয়েজ অফ এর পরে যে যুক্ত অক্ষর ওটা ইও আকারে বসছে। বুঝতে হ্যাঁ, পারছি স্যার। হ্যাঁ ওটা তো ইও। ওটা তো তোমার মানে ব্যাটারির মধ্যেই পড়লো না, ব্যাটারি নেই এখানে আমার। সবাই একটু ভালো করে মনোযোগ দেন আর এগুলা একটু দেখার ট্রাই করেন। বানানগুলো পরীক্ষায় আসে, অপরাহ্ন, সায়াহ্ন, মধ্যাহ্ন, এগুলো দেখেন। এখন আমাদের ওই যে আগের নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে। এখন মূর্ধন্য ন নাকি দন্তন্য? আচ্ছা এইটার সাথে কি আছে? এই হয়ের সাথে যেই ন, এটা কি মূর্ধন্য নাকি দন্তন্য ন? এটার সাথে মূর্ধন্য নাকি দন্তন্য? আর এটা এ? দন্তান্ন, দন্তান্ন, দন্তান্ন। আর এটা কি? মূর্ধন্য ন। হয়ের নিচে আচ্ছা, আর নয়ের নিচে যিনি থাকেন উনি সবসময় মূর্ধন্য ন হয়। বাকি সকল ব্যঞ্জনের সাথে নিচে যারে পাবো তারে ধরবো মূর্ধন্য। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তো, পূর্বাহ্ন বানানে মূর্ধন্য ন হবে নাকি দন্তন্য ন হবে? মধ্যাহ্ন হবে ভাইয়া। দেখো, আমরা এই যে রেফ পাইছি ব্যাটারি, রেফের পরে ব আর পাইছি। ব্যাটারি সব আছে ভাই, কানেকশন দেখো, ব্যাটারি। ব পাইছি, ব এর পরে কি আছে আমার? আ আছে, তারপরে আছে কি? হ,
তারপরে আমার 9 কোশ্চেন, ব আ হ। দেখো তো এগুলো কি আমাদের কেবলের অন্তর্ভুক্ত কিনা? ব জি স্যার। আ হ, ও কি হবে? মূর্ধন্য। তাহলে প্রথমটা কারেক্ট, পরেরটা ভুল। এখন মূর্ধন্য বানানে দেখো তো ভাই কি হবে। আগে খুঁজবো কি আমরা? ব্যাটারি। ব্যাটারি আছে? ব্যাটারিই নাই, তাহলে আমার মূর্ধন্য ণ হওয়ার কোনো কোশ্চেনই নেই। আমার উত্তর হচ্ছে দন্ত ন। অপরাহ্ন বানানে এই যে র আছে, র এর পরে আ আছে, হ আছে, কেবলের অন্তর্ভুক্ত, তাহলে এটা কারেক্ট, এটা ভুল। সায়াহ্ন দেখো তো, সায়াহ্নতে ব্যাটারি খুঁজে দাও আমারে। সায়াহ্নতে ব্যাটারি আছে? না ভাই। ব্যাটারি না থাকলে তো ভাই আমার প্যারার তো কোনো কারণ নেই। চিহ্ন বানান দেখো, দন্তন্য। দন্ত ন, কারণ ব্যাটারি নেই আচ্ছা ভাই। র র তো হুম হুম, কোনটা কোনটা? র তো ভাই ব্যাটারি, র সারান্ন। আরে এটা সায়াহ্ন, আমি রকি ভেবে লিখি? তোমার কি মনে হয় রকি ভেবে? র তো অবশ্যই ব্যাপার লাগবে। এটা ঝাপসা ও, দেখা যাচ্ছে বলে। যাদের হচ্ছে ঝাপসা দেখা যায়, তোমরা চাইলে ফেসবুক লাইভে ক্লাস করতে পারো। ফেসবুক লাইভে কি কমেন্ট করে নাকি ওরা? এটা কেমনে বুঝবো আমি? ভাই ওইটা কথা বলা যায় না তো, এই জন্য সমস্যা। হ্যাঁ, এটা একটা প্রবলেম, কিন্তু তোমরা অনেকেই আর্জি জানাইছো যে ওইখানে দিতে, এই জন্য লাইভও হচ্ছে আশা করি। আমি একটু যাই দেখি কি অবস্থা। তো ওইখানে কমেন্ট গুলো শো করবে। আচ্ছা, 2 নাম্বারটাতে ন বলছেন, ওকে সমস্যা নেই। দেখো তো ভাই এইগুলোর মধ্যে আর কোনো কনফিউশন আছে কিনা, থাকলে আমার একটু দ্রুত বলো। নেই। হ্যাঁ, আছে কোনো কনফিউশন? না। এখন তোমরা আমার সাথে স্যার স্যার ডিসকাশন করো, বলো বলো। স্যার শুধুমাত্র হয়ের নিচেই তো ন থাকলে আর কিরে মূর্ধন্য হবে, আর সকল ক্ষেত্রেই তো ওইটা ন হবে না, হ ব্যতীত। আবার বলো। মানে হয়ের নিচেই নটা হলে ওটা মূর্ধন্য হয়ে যাবে, আর অন্যান্য অক্ষরের নিচে বসলে তখন তো সেটা ন হবে না। হ্যাঁ হ্যাঁ, দন্তন্য হবে। আচ্ছা, আমরা ধ্বনিবর্ণের ক্লাসে একটা নর্মাল নিয়ম পড়াইছিলাম, খেয়াল আছে তোমাদের? যে নাসিক্য বর্ণগুলো তার নিজের বর্গে যুক্ত হবে। নাসিক্য বর্ণগুলো কোথায় যুক্ত হবে ভাই? তার নিজস্ব বর্গেই সে যুক্ত তার নিজের হবে। বর্ণ। তার নিজের বর্গে। ওটা কি ভুলে গেছো নাকি কেউ? ত বর্গ, ত বর্গ দন্তন্য, প বর্গ ম। আর এখানে ম কি? ম হচ্ছে মির্জাফর, সে এই নিয়মটা মানে না আসলে, সে যার সাথে না তার সাথে মিলে যায়। আচ্ছা, তো এই মূর্ধন্য ণ ট এর সাথে যুক্ত হয়, মানে ট বলতে ট বর্গের সাথে যুক্ত হয়, কারণ সে মূর্ধন্য বর্ণ। এই ট বর্গকে কি বলে ভাই? কি বর্গ? মূর্ধন্য থেকে উচ্চারিত শব্দকে বলা হয় ট বর্গ। কণ্ঠ, কণ্ঠ তালু মূর্ধা দন্ত উষ্ঠ, মনে রাখতে বলছিলাম না? কণ্ঠ তালু মূর্ধা দন্ত উষ্ঠ। তোমরা কিভাবে মনে রাখছো? মনে আছে তো নাকি? এই প বর্গকে কি বলে? বলো বলো, একজন বলো। পুষ্ট। পুষ্ট। কণ্ঠ তালু মূর্ধা দন্ত উষ্ঠ কোনটা? আমি বলে দিলাম। পুষ্ট। পুষ্ট। উষ্ঠ, উষ্ঠ। আর এই বাইলেবিয়াল সাউন্ড বলে না, সে দন্ত থেকে যেটা হয়। ও আচ্ছা, উষ্ঠ, বুঝতে পারছি। অর্থাৎ ঠোঁট ছাড়া তুমি যেটা উচ্চারণ করতে পারবে না সেটাকে ইংরেজিতে বলে বাইলেবিয়াল সাউন্ড, তাই? আচ্ছা, হাসান ভাই বললো আর কি। তো এটা আমার জানা ছিল না ইংলিশে। তো ইংলিশে তোমরা ওই যে প্রোনাউন্সিয়েশনের ক্লাস যদি বাইরে দরকার হয় তো তখন জেনে নিবা। অর্থাৎ ঠোঁট ছাড়া তুমি উচ্চারণ করতে পারবে না। উচ্চ মানে হচ্ছে ঠোঁট। ধরো ঠোঁটে লাগাবা না, তুমি প উচ্চারণ করতে পারবা ভাই? এটা সম্ভব? প, ফ, ব, ভ, না। ম। দেখো, ঠোঁটের কিন্তু লাগবেই, ওই জন্য উচ্চ বলে। তো এখন আমরা কি বললাম? এই ন যদি যুক্ত হয় তার বর্গের সাথে যুক্ত হবে, মূর্ধন্য ন যুক্ত হইলে তার বর্গের সাথেই যুক্ত হবে। এইটা এখন হচ্ছে আমরা টেক্সট বুকে আসি।
এই যে যে নিয়মটা আমরা প্রথমে দেখছিলাম, দেখেন ওরা আমাদেরকে বলতে চাচ্ছে যে টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য ন যুক্ত হয়। কারণ কি? কারণ মূর্ধন্য ন তার বর্গেই যুক্ত হয়। যেমন ঘন্টা, লণ্ঠন, কাণ্ড, লুণ্ঠন। দেখো তো ভাই, বুঝছো কিনা? উদাহরণ আমি এখানে আর দিব না, টাইম লস হচ্ছে অনেক। বুঝছো সবাই? জি। সবাই বুঝলে জি একটু ভাইয়া। দ্রুত। ওকে, হ্যাঁ। এখন এখানে আসো। এই যে টবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো মূর্ধন্য ন হয় না। ভাই কেন হয় না এটা তুমি তো জানছো না? কারণ কি? কারণ ম বাদে বাকি নাসিক্য, আচ্ছা আমাকে কি অনেক কালো দেখা যাচ্ছে নাকি? মানে, ও আচ্ছা, সাদা ব্যাকগ্রাউন্ডের কারণে, সরি। এখন নিয়মটা তুমি অলরেডি জেনে আসছো, কারণ ন কোন বর্গের ভাই? ত বর্গের না? আর এই ন যদি কখনো যুক্ত হয় তবর্গীয় বর্ণগুলোর সাথে, দন্তন্য হবে না মূর্ধন্য হবে? দন্তন্য হবে। কি হবে? কি হবে? কি যে আপনি আর বলছেন। ওরটা বোঝা যাচ্ছে না। অর্থাৎ দন্তন্য যদি কোথাও যুক্ত হয় কোন বর্গীয়র সাথে, কোন বর্গের সাথে যুক্ত হবে? তার নিজের বর্গের সাথে, ত বর্গের সাথে। ক্লিয়ার? যেমন এইখানে এইটাই বলছে, যেমন অন্ত, দেখো ন কার সাথে যুক্ত হয়েছে? ত এর সাথে। গ্রন্থ, ন যুক্ত হয়েছে থ এর সাথে। ক্রন্দন, এই যে ন যুক্ত হয়েছে দ এর সাথে। দেখো তো কারো কোনো কনফিউশন আছে কিনা? আমাদের নত্যবিধান শেষ। কারো কোনো কনফিউশন থাকলে একটু ভাই দ্রুত বলো। স্যার আরেকবার বলেন স্যার। দেখো, নাসিক্য বর্ণগুলো তার বর্গের সাথেই যুক্ত হয়, এই জন্য মূর্ধন্য ন তার বর্গেই যুক্ত হবে। যেমন ঘন্টা, কাণ্ড, লুণ্ঠন। আর এই নাসিক্য বর্ণ যেহেতু তার বর্গের সাথেই যুক্ত হয়, যেমন ধরো আহ আমরা কি উদাহরণ দেখে আসলাম, একটু দেখে আসি। আচ্ছা, অন্ত, গ্রন্থ, ক্রন্দন। অন্ত, এখন দন্তন্য তার বর্গের সাথেই যুক্ত হবে, এটাই স্বাভাবিক। এই যে দন্তন্য তার নিজের বর্গের সাথেই যুক্ত হয়েছে, ত, থ, দ, ধ। বুঝছো ভাই? জি স্যার, এই জি যে স্যার, বুঝছি। বোঝা গেছে? বুঝলে ভালো। আচ্ছা, এখন নর্মাল কিছু বেশি বেসিক জিনিস দেখাই। এটা দেখো, গ্রাম থেকে গা, তারপরে ধরো কন্টক থেকে কাটা। কন্টক বানানে মূর্ধন্য ন নাকি হচ্ছে দন্তন্য ন বলো তো? মূর্ধন্য ন। মূর্ধন্য ন। কেউ কি মনে করো যে এখানে দন্তন্য হয়েছে? দেখো, আমরা ওই দিন কি এই কথাটা কি বলছিলাম কিনা আমার খেয়াল নাই, না বললে শোনো। কোন বর্ণের থেকে নাসিক্য ধ্বনি চলে গেলে সে চন্দ্রবিন্দু দিয়ে যাবে। দেখা যাচ্ছে না? ধরো একটা বর্ণ আছে বা সরি শব্দর সাথে, আই হোপ দেখা যাচ্ছে, হ্যাঁ, চন্দ্রবিন্দু দিয়ে যাবে। চন্দ্রবিন্দু, ঠিক আছে। তো ধরো এই যে আমরা যে শব্দগুলো লিখলাম এগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দ। এই সেম আলোচনাটা আমরা উচ্চারণে আবার রিপিট করব। তৎসম শব্দ গ্রাম থেকে হয়েছে গা। আচ্ছা, এখানে হারায় গেছে কি ভাই? ম হারায় গেছে না? খেয়াল করো তো। জি ভাইয়া। ম হারায় গেছে। তো আমরা নিয়মে কি পড়ছি? যে নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ চলে গেলে কি করবে সে? নাসিক্য বর্ণ চলে গেলে সে যে ছিল সে সেটা বোঝানোর জন্য চন্দ্রবিন্দু দিয়ে যাবে। ঠিক আছে? নাসিক্য ধ্বনি বা বর্ণ নাক থেকে উচ্চারণ হয়, আর চন্দ্রবিন্দু তুমি হচ্ছে একটু নাক থেকেই উচ্চারণ করবা। যেমন চাঁদ না বলে চাঁদ, একটু নাক থেকে আসবে, নাকটা বন্ধ করে চাঁদ বলতে চাঁদ, একটু কষ্ট। ঠিক আছে? আচ্ছা, এখন তাকাও, এই যে ম চলে চাঁদ, গেছে, দিয়ে গেছে। ক্রন্দন, দন্ত, রাতুল, এই রাতুল, ইও চলে গেছে, চন্দ্রবিন্দু দিয়ে গেছে। কণ্টকে ওই যে মূর্ধন্য ণ চলে গেছে, কাটা হয়েছে এই চন্দ্রবিন্দু দিয়ে গেছে। ক্রন্দনে এই যে আহ এই যে এখানে ন চলে গেছে, এখানে ন চলে গেছে, আমাদের চন্দ্রবিন্দু দিয়ে গেছে। বুঝছো? এগুলো তৎসম শব্দ। আর আর হচ্ছে চন্দ্রবিন্দু
যুক্ত সকল শব্দই তদ্ভব শব্দ। এটা মনে রাখতে পারো, এটা মোটামুটি 99.9% ক্ষেত্রে এটা মিলবে। তাহলে আমাদের নাসিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনি যদি কখনো চলে যায়, যে শব্দ গঠিত হবে তার মধ্যে যদি চন্দ্রবিন্দু থাকে, বুঝবো কি ওটা হচ্ছে আমার, ওটা একটা তদ্ভব শব্দ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা দ্রুত? স্যার, এই তৎসম শব্দগুলো কিভাবে বলবো যে সে তৎসম শব্দ? আচ্ছা, আমি নর্মালি মুখে বলি, এগুলো আবার রিপিট হবে, বুঝছো? আমরা যখন প্রত্যয় পড়বো, যখন হচ্ছে উচ্চারণ করবো, এগুলো আমরা বলবো। যেমন এই যে, যেমন আমরা এখানে শিখলাম যে মূর্ধন্য ন মূর্ধন্য স হইলে ওটা তৎসম শব্দ। দীর্ঘিকার দীর্ঘকার রি যদি কোনো শব্দে পাই, ওগুলো তৎসম শব্দ। তৎসম উপসর্গ যদি কোনো শব্দে পাই, ওটা তৎসম শব্দ। তৎসম প্রত্যয় বা সংস্কৃত প্রত্যয় যুক্ত শব্দগুলো তৎসম শব্দ। ম্যাক্সিমাম যুক্ত যুক্ত বর্ণ বা ফলা যুক্ত শব্দ আছে, এগুলো সবগুলো তৎসম শব্দ। কয়টা কথা বললাম? কয়টা কথা বললাম? আমি একটু লিখে দেই নাকি? জি স্যার, লিখে দিলে ভালো হবে। এটা আসলে সাধারণত নিয়ম, তো এই জন্য আমি আসলে এটা আরো পরে বলতাম। ভাই ক্লাস নেবেন কি 9টায়? আচ্ছা, আমি একটু দ্রুত, ভাই কেমনে শেষ করবো আমি তো বুঝতেছি না। সত্যবিধান কিন্তু এখনো বাকি আছে, ওরা প্রশ্ন করতে করতে যে কই নিয়ে যাবে। রেফ, আচ্ছা এটা পরে। আহ সত্যবিধান আমাদের সময় লাগবে না বেশি। সংস্কৃত, সংস্কৃত উপসর্গ তোমরা একটু উঠায় নাও। তৎসম সংস্কৃত প্রত্যয়, সংস্কৃত প্রত্যয়। হ্যাঁ ভাই, মানে প্রশ্নের জুমে ক্লাস নিলে আসলে একটু সময় বেশি লাগে। যুক্ত বর্ণ, তারপরে যেসব বর্ণে মূর্ধন্য ন মূর্ধন্য স আছে, রেফ আছে, রেফ তো যুক্ত বর্ণের মধ্যেই পড়বে, বুঝছো? তারপর হচ্ছে ফলা, এই যে এগুলা যদি থাকে, তাহলে মানে এগুলা যদি তুমি কোনো বর্ণে পাও, তাহলে সেটা হচ্ছে সাধারণত তৎসম হয়, সাধারণত স্যার, তৎসম হয়। যুক্ত বর্ণ। হ্যাঁ, যুক্ত সকল যুক্ত বর্ণ এটা তৎসময় শব্দ হয় মেন, ম্যাক্সিমাম টাইম। ঠিক আছে, যুক্ত বর্ণ। ধরো এই যে আমি বললাম ব্রাহ্মণ, দেখো এখানে কয়টা যুক্ত বর্ণ আছে? এই যে একটা, এই যে দুইটা, তাহলে এটা তৎসম শব্দ। ঠিক আছে, তার মানে এই না যে যুক্ত বর্ণ না হইলে যে আসলে সে তৎসম শব্দ হবে না, ব্যাপারটা এরকম না। তুমি 9-10 এর পুরাতন বইয়ে দেখবা যে ভবন একটা শব্দ আছে, এটা তৎসম শব্দ, মুখস্থ করতে হবে। অর্থাৎ আমরা নিয়ম ছাড়া, অর্থাৎ নিয়মের মাধ্যমে আমরা সবগুলো মুখস্থ করবো। আর 2-3টা থাকবে যেগুলো হচ্ছে আমাদের একটু মনে রাখা লাগবে, যেমন ভবন শব্দটা। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও তোমরা। কেরানি শব্দে মূর্ধন্য ন নাকি দন্ত ন? পরগনা শব্দে মূর্ধন্য ন নাকি দন্ত ন? এটা আমাকে একটু বলো তো ভাই, একটু দ্রুত, একটু ভালো করে মাথাটা খাটাও। ঠিক আছে, মাথাটা একটু ভালো করে খাটে তারপরে একটু বললে আমি খুশি হব। কোয়েশ্চেনটা আবার বলেন। কেরানি আর পরগনাতে মূর্ধন্য ন নাকি দন্ত ন? কেরানি মূর্ধন্য, মূর্ধন্য। স্যার, মূর্ধন্য। মূর্ধন্য ন, কিন্তু আসলে এগুলোর সাথে দন্ত নই কারেক্ট। কথা হইতেছে ভাই, তাহলে এতক্ষণ পড়লাম কি শুধু কি মানে গল্প গুজব করার জন্য? আসলে মোটেও তাই না, তা না। আমাদের কেরানি শব্দটা হচ্ছে পর্তুগিজ শব্দ, পর্তুগিজে দন্তান্ন হয়। আর পরগনা শব্দ হচ্ছে ফার্সি শব্দ। দেখো আমরা প্রথমে একটা কথা বলছি, প্রথমে কি কথা বলছি ভাই? উম, তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন হওয়ার নিয়মকে বলা হয় দত্তবিধান। তাইলে বিদেশি শব্দের বানানে কি মূর্ধন্য হবে? হবে না। অর্থাৎ যেটার মধ্যে তুমি মূর্ধন্য দিবা সেটা তৎসম শব্দ। এখানে কেরানিটা পর্তুগিজ, পরগনাটা হচ্ছে ফার্সি। কেরানিটা হচ্ছে, কেরানিটা পরগনায় কি দন্তন্য হবে? এখন কেন হবে? বিদেশি শব্দে আমি এখানে ভাই লিখে তাই দিই, বলতে কি তৎসম শব্দে? বিদেশি শব্দে দেখো,
বিদেশি শব্দে মূর্ধন্য ণ হয় না রে ভাই, মূর্ধন্য ণ হয় না এবং মূর্ধন্য স হয় না। এটা লিস্ট আমি দিয়ে দিব, বুঝছো? আজকের ক্লাস বা আহ দিয়ে দিব, আগের ক্লাসের আগের মধ্যে আগেই দিয়ে দিব, শীটটা আমার করা নেই, আর ল্যাপটপটাও একটু প্রবলেম, বুঝছো? অর্থাৎ বিদেশি শব্দে মূর্ধন্য ণ বা দন্ত স কোনোটাই হয় না, ঠিক স্যার আছে? তাহলে স্যার বিদেশি শব্দগুলো স্যার দিলে ভালো হতো স্যার। হ্যাঁ অবশ্যই দিব, মূর্ধন্য হয়, এটা লিস্টটা দিয়ে দিব। তুমি নিয়ম পারো, তুমি কি বলে এটাকে, নিত্য মূর্ধন্য মূর্ধন্য স হয় এগুলো মুখস্থ করছো, বিদেশি শব্দগুলো জানো, তোমার ভাই বানানের মোটামুটি অনেক কিছু ক্লিয়ার, ঠিক আছে? তাহলে আমাদের নিয়ম অনুযায়ী যদিও এখানে মূর্ধন্য ণ হওয়ার কথা, মূর্ধন্য ণ হওয়ার কথা, তাও কেন হয় নাই? কারণ কেরানি আর পরগনা বিদেশি শব্দ। সবাই আমি বুঝাইতে পারছি? সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এই শকে কি বলে? এই শকে কি বলে? তালব্য শ। তালব্য তালব্য শ। শ। কিসব ভাই? জি। তালব্য শ। তালব্য শ। ওটা কি ভাই? চ বর্গ না? তালব্য বর্গটা হচ্ছে চ বর্গ। জি স্যার। এটারে কি বলে? দন্ত স। এটারে বলে দন্ত স। দন্ত স। দন্ত স। দন্ত স, অর্থাৎ দন্ত থেকে যে স উচ্চারিত হয়। এখন দন্ত বর্গটা কোনটা? ত বর্গ। আর এটারে কি বলে? মূর্ধ স। মূর্ধ। পেট কাটা মধ্যে না সরে ভাই, আমরা পেট কাটা মধ্যে না, ছোটবেলায় আমরাও পড়ছি, এগুলো বলা যাবে না। বাবু পড়ছো, ভালো কথা। এখন দেখো, যেহেতু সে হচ্ছে তালব্য স, মানে তালব্য থেকে উচ্চারিত হয়, সে তালব্য বর্ণের সাথে যুক্ত হবে। যেহেতু সে মূর্ধন্য দন্ত স, তিনি তার বর্গের সাথে যুক্ত হবে। যেহেতু উনি মূর্ধন্য স, উনি তার মূর্ধন্য বর্গ ত বর্গের সাথে যুক্ত হবে। দেখো তো বুঝতে পারছো কিনা? যেমন ধরো আমরা উদাহরণ লিখি, যেমন নিশ্চয়, নিশ্চিত, শিরশ্ছেদ, নিশ্চয়, নিশ্চিত, শিরশ্ছেদ, তারপরে উষ্ণ, উষ্ণ, কৃষ্ণ, আর কি বলা যায়? উষ্ণ, কৃষ্ণ, কষ্ট, কষ্ট, ভ্রষ্ট, কষ্টভ্রষ্ট, উষ্ঠ, এরকম শব্দ মাথায় আসলে বইলো। তারপরে দন্ত স ধরো, হস্ত। তোমরা কি নিয়মটা কি প্রথমে বুঝতে পারছো কিনা এটা আমাকে বলো। হস্ত, ন্যস্ত, ব্যস্ত, মুখস্থ, কর্মস্থ। কণ্ঠস্থ, হ্যাঁ কর্মস্থ, কর্মস্থ। আচ্ছা এখন আমরা একটু দেখি, দাঁড়াও, আর কয়েকটা, আচ্ছা ও পরে লিখি এগুলো, নিয়মটা বোঝার ট্রাই করো, কারণ 9টা বেজে যাচ্ছে প্রায়। আমরা কি বলছি? যেহেতু উনি তালব্য স, উনি তালব্য বর্গের সাথে যুক্ত হবে। যেহেতু উনি দন্ত স, উনি তার ত বর্গের সাথে যুক্ত হবে, কারণ ত কি? ত হচ্ছে দন্ত, দন্ত বর্গ, ঠিক আছে? আচ্ছা, যেহেতু উনি হচ্ছে মূর্ধন্য স, উনি তার মূর্ধন্য বর্গের সাথেই যুক্ত হবে। এখন আমরা এখানে আসি, দেখো তালব্য স কার সাথে যুক্ত হয়েছে? চ এর সাথে। চ কি? তালব্য বর্গ চ, এই যে ছ। চ তারপরে বর্গ। দেখো, মূর্ধন্য দন্ত স কার সাথে যুক্ত হয়েছে? ত এর সাথে। দন্ত স ত এর সাথে, ত এর সাথে, এখানে থ এর সাথে যুক্ত হয়েছে, এটা হচ্ছে থ, ঠিক আছে? আর এটা হচ্ছে ত। আর কণ্ঠস্থ এই যে থ এর সাথে যুক্ত হয়েছে, এই যে থ এর সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে? এখন 300 সেও ওই বর্গের বিষয়টা মেনটেন করে। যেহেতু উনি তালব্য স, উনি তালব্য বর্গের সাথে যুক্ত হয়। যেহেতু দন্ত স, দন্ত বর্গের সাথে। যেহেতু উনি হচ্ছে মূর্ধন্য স, উনি মূর্ধন্য বর্গ অর্থাৎ ত বর্গের সাথে যুক্ত হয়। দেখো তো ভাই নিয়মটা কি ক্লিয়ার কিনা? যেমন এইটা কি, এটা ভাঙলে পাবা হচ্ছে অনেকটা এরকম। যুক্ত বর্ণ অস্বচ্ছ যেগুলো, ওইগুলো পড়ার যে কতটা গুরুত্ব এখন কি বুঝতে পারছো? পরীক্ষায় কেন বেশি দিচ্ছি ওইগুলো, উষ্ঠ, কষ্ট, ভ্রষ্ট, এগুলো তো আমরা আগেও পড়লাম।
এটা একটা রুলস। ক্লিয়ার? ভাই ক্লিয়ার হলে দ্রুত বলো। জি স্যার, ক্লিয়ার। এখন আরেকটা কনফিউশন আমাদের মধ্যে আছে, কোন বানানটা কারেক্ট? গৃহস্থ, হতাশাগ্রস্ত নাকি হতাশাগ্রস্ত? বিপদগ্রস্ত না বিপদগ্রস্ত, বলতে পারো? জি স্যার। বলো। বিপদগ্রস্ত। স্যার মুখস্থের প্রথমটা সঠিক, গৃহস্থের 2 নম্বরটা সঠিক, এবং হতাশাগ্রস্তের 1 নম্বর, বিপদগ্রস্তের স্যার 1 নম্বর। বিপদগ্রস্ত না, 2 নম্বর। নিয়মটা কি? স্যার যদি কি এস্তা বাদ দিয়ে যদি কি অর্থ থাকে শব্দের, তাহলে দন্তের সহ হবে। যদি কি অর্থ না থাকে তাহলে দন্তের শর্ত হবে। দন্ত স এর সাথে ত বা হ, সরি থ, এটা হচ্ছে কিন্তু এটা কিন্তু হচ্ছে থ, জি। আর এটা তো। তো এখন আমরা এটা মনে রাখবো কিভাবে? আমরা চিন্তা করব যে এইটাকে বাদ দিয়ে দিলে যদি একটা অর্থবোধক শব্দ নর্মালি থাকে, অর্থবোধক শব্দ হলে সেটায় থ, আর না হলে তো। এখন আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। অর্থাৎ আমরা কি করব, এই যে শ এর সাথে ত বা হ, শ এর সাথে ত বা থ, এটা শ এর সাথে ত বা থ, এটা আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে চিন্তা করব যে এটা আসলে একটা অর্থবোধক শব্দ থাকে কিনা। যদি দেখি যে এটা একটা অর্থবোধক শব্দ আছে, তাহলে আমরা বুঝবো যে এখানে থ হবে, আর যদি অর্থবোধক শব্দ না থাকে তাহলে ত দিব। খেয়াল করো, মুখ অর্থবোধক শব্দ থাকে ভাই, মুখ শব্দটা কি কারেক্ট? দেখো তো, একজন একটু রেসপন্স করতে বলছি আমার সাথে। জি ভাইয়া, কারেক্ট। তাহলে আমরা এটা কি বসাবো, এটা বসাবো নাকি এইটা দন্ত ছয়, হ্যাঁ হ্যাঁ হবে স্যার, হ্যাঁ হ্যাঁ। বসবে? অর্থাৎ দন্তস্বের সাথে থ। আর গৃহস্থ দেখো, গৃহ গৃহ। শব্দের গৃহ শব্দের অর্থ আছে না? তাহলে জি কি জি। আমার নাকি এটা? তোমরা কি দন্ত বুঝছো? ছয়। জানাও। জি আর জি, যদি বুঝছো। হতাশাগ্রস্ততে দেখো, যদি আমরা এই এতটুকু কোনো মিনিং পাই ভাই, দেখো তো, যদি বলি হতাশাগ্র, তিনি হতাশাগ্র হইলো, এরকম কোনো অর্থ শব্দ নাই, তাহলে এটা থ হবে না, ত হবে। আর বিপদগ্র হয় না, তাহলে এটা কি, ত হবে। সবাই বুঝলে একটু দ্রুত রেসপন্স করো বা কমেন্ট করতে পারো যে ক্লিয়ার। আমরা জাস্ট এক এক দুইটা নিয়ম দেখবো, 9টা তো তোমাদের আবার ক্লাস আছে। তার মানে অর্থবোধক শব্দ থাকলে থ বসবে, আর অর্থবোধক শব্দ না থাকলে ত হ্যাঁ, বসবে। তো এই যে এইটাকে তুমি বাদ দিয়ে দিবা, শয়ের সাথে ত বা থ, এটাকে তুমি বাদ দিয়ে দেখবা যে আগের যতটুকু শব্দ আছে ওই অতটুকু কি কোনো মিনিংফুল ওয়ার্ড কিনা। যদি মিনিংফুল ওয়ার্ড হয় আমরা দিব থ, আর যদি মিনিংফুল না হয় তাহলে দিব ত। যেমন মুখ শব্দটা মিনিংফুল, এই জন্য আমরা থ দিছি, ত হবে না এটার সাথে। হতাশাগ্রস্ত শব্দটায় হতাশাগ্রহ বলতে কিছু নাই, এই জন্য আমাদের থটা হবে না, ত হবে। ক্লিয়ার? আচ্ছা, সবাই বুঝলে আমরা নেক্সট নিয়মে যাই। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। অ বা আয়ের সাথে যদি হচ্ছে অ বা আয়ের পরে দন্ত স, 2 নং, 2 নং নিয়ম, অ বা আ ভিন্ন অন্য স্বর, এটার সাথে হবে মূর্ধন্য ষ। আমি উদাহরণগুলো লিখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। পুরস্কার, পুরস্কার, নমস্কার, তারপরে হচ্ছে তিরস্কার, তিরস্কার, ভাস্কর, অসম।
তারপরে এটার উদাহরণ যেমন ধরো পরিষ্কার, বহিষ্কার। পুরো পরিষ্কার, বহিষ্কার, আর কি বলা যায়? সবচেয়ে কমন ওয়ার্ড আবিষ্কার, আবেশ, আবিষ্কার। তোমরা কি আমার সাথে আছো? লিখতেছো কে কে? জি ভাই, জি স্যার লিখছি ভাইয়া। লিখতেছি। লিখছি হ্যাঁ, ভাইয়া। লিখো। লিখলে হচ্ছে তোমার এই নিয়মগুলো ব্রেনে ঢুকবে ভাই। এগুলা মানে আমরা একটু অন্যভাবে পড়ছি, এজন্য ঘাবড়ানোর কিছু নেই। একদম বইয়ের নিয়মগুলো আমরা হচ্ছে অকাল, আমরা একটু সহজ করে শিখলাম। অকাল কুষ্মাণ্ড। এখন খেয়াল করো, সবাই খেয়াল করো। এখন লেখালেখি বাদ দাও। আমরা কি বলছি? আমাদের এখানে কোশ্চেন হচ্ছে স হবে নাকি মূর্ধন্য স হবে। তো আমরা দেখব যে এগুলার আগে কি আছে। যদি আগে দেখি যে অ আ আছে, তাইলে আমরা কি দিব? মূর্ধন্য স দিব। যেমন পুরস্কার বানানে এই রয়ের আগে কি আছে ভাই? রয়ের সাথে কি আছে? অ আছে না একটা? দেখো তো, জি রয়ের সাথে একটা ও আছে না, অর্থাৎ এই শয়ের আগে কি আছে? অ। অর্থাৎ যেই শয়ের আগে অ বা আ থাকবে সেটাকে দিব দন্ত স। আর যেই শয়ের আগে অ আ বাদ দিয়ে অন্য স্বর থাকবে, অন্য স্বর মানে কি? রস্বই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, ও, এটা যা আছে আর কি, ঠিক আছে এগুলা। যেমন পরিষ্কার বানানে দন্ত স নাকি মূর্ধন্য স, আমরা অনেক সময় এলোমেলো হয়ে যাই। দেখো, এই যে মূর্ধন্য স আছে তার আগে কি রস্বীকার নাকি র ভাই? রস্বীকার নাকি র? রসিকার। রস্বীকার। রসিকার। তাহলে অ আ ভিন্ন অন্য স্বর আমি পাইছি না? এই যে অ আ জি ভিন্ন অন্য স্বর পাইছি না? তাইলে আমার জি মূর্ধন্য স। মূর্ধন্য স। আবিষ্কার বানানে খেয়াল, আচ্ছা দুষ্কর বানানে খেয়াল করো। এই যে শয়ের আগে আছে কি রস্যকার, অ আ ভিন্ন অন্য স্বর। পুষ্প বানানে শয়ের আগে অ আ ভিন্ন অন্য স্বর। অকাল কুষ্মাণ্ড বানানে শয়ের আগে অ আ ভিন্ন অন্য স্বর। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার হলে বলো। একটা ব্যতিক্রম আছে, জি ব্যতিক্রমটা ক্লিয়ার। একটু বলে দিই। কি কালার দেওয়া আছে? দেখো, এই নিয়মটা খুব কাজে দিবে তোমাদের। ব্যতিক্রম হচ্ছে ত্রিশ ধাতু থেকে আগত শব্দ। যেমন কৃষাণু, কৃষকায়, কৃষাণু, কৃষকায়। এখন আমাদের এই নিয়মটা মানবে না, জাস্ট এই একটা ব্যতিক্রম। অর্থাৎ এখানে আসলে স বা মানে দন্ত স বা মূর্ধন্য স এর কোনো কায়দা নেই, এখানে তালব্য স হবে, কারণ এটা কৃষ ধাতু থেকে আসছে। এই দুই তিনটা শব্দ, এই দুইটা শব্দ মনে রেখো। অর্থাৎ এই শয়ের আগে দেখো এখানে অভিন্ন অন্য স্বর আছে, তাও কি হয়নি? মূর্ধন্য স হয়নি। এটা আমরা ব্যতিক্রম হিসেবে মনে রাখবো। সবাই ক্লিয়ার? জি স্যার। যেমন ধরো আমরা এখানে দেখি কৃষক। কৃষক বানান এমনিতেও পারো। দেখো শয়ের আগে কি আছে? অভিন্ন অন্য স্বর, এই জন্য এখানে মূর্ধন্য স হয়েছে। দন্ত স কেন হয়নি বুঝছো? কৃষক, কৃষি, ঋষি, ঋষি, ঋষিটা বলো তো ভাই। ঋষির আগে কি আছে যার কারণে এখানে আহ মূর্ধন্য স হইলো? ভিন্ন রসিকার রস্যই। আছে। অভিন্ন অন্য কি অন্য অন্য স্বরটা কি? রসি। না, রসিকার। ঋষি। আচ্ছা, এই রসিকারটা কি শয়ের আগে না পরে? পরে। পরে। আগে। ছয়ের পরে। আগে হবে। পরে স্যার। পরে। শয়ের আগে না পরে? দুই দুই দলে পরে। বিভক্ত, পরে। এরকমই করে। আগে। পরে স্যার। সারাদিন পরে। এই তিনটা ক্লাসে মনে হয় এটা মনে হয় তিনবার করে বোঝানো হয়েছে। কার সব সময় ব্যঞ্জনের পরে থাকবে, কার সব পরে। সময় ব্যঞ্জনের পরে থাকবে, সামনে থাকলেও পরে, মনে যেন থাকে, আর যেন ভুল না হয়। তাহলে এই শয়ের আগে কি আছে ভাই? রিয়াস। শয়ের আগে অভিন্ন অন্য স্বর যদি থাকে, ও এখানে রিও তো আছে, এজন্য এটা মূর্ধন্য ষ। কারো কোনো কনফিউশন? রেফের পরে মূর্ধন্য ষ হয়, এটা একটু মনে রাখতে পারো। রেফের পর মূর্ধন্য ষ হয়, এটাই আমাদের আজকে লাস্ট রুলস। যেমন ধরো বর্ষণ, বৃষ্টি হয়েছে সবার এলাকায় আজকে। বর্ষণ, কর্ষণ, তারপরে ঘর্ষণ,
এই যে শব্দ, ঠিক আছে। লত্য সত্য বিধানের যত কনসেপ্ট আছে আজকে জয়া ভাই একদম মুখস্থ করে ফেলবা। আরো শব্দ কয়েকটা লিখি, যেমন ধরো বর্ষা, আকর্ষণ, ব্যতিক্রমটা লিখে দিই, ব্যতিক্রম আছে এখানে একটা। দৃশ ধাতু থেকে আগত যে শব্দগুলো আছে এগুলো ব্যতিক্রম, যেমন ধরো দর্শন। রেফের পরে কি হওয়ার কথা ছিল? রেফের পরে মূর্ধন্য ষ স্যার হওয়ার কি কথা ছিল। ধাতু লিখছেন স্যার? এটা কি ধাতু? দৃশ, দৃশ। দর্শন, দর্শনীয়, আমরা দর্শন, দর্শনীয় বা দর্শক বলি না? এই বানানগুলো ভাই দেখো, আমরা নিয়ম পড়তে পড়তে একটা জিনিস রিয়েলাইজ করছি, কিছু বানান হচ্ছে আমরা এমনিতেই পারি, ওইটা আসলে তো ওটা নিয়ে তুমি কখনো মারামারি করবে না ভাই। প্রতিষ্ঠান বানানে দন্ত ন ন, এটা তুমি নর্মালি জানো। তো জাস্ট নিয়মটাকে আমরা বোঝার জন্য আমরা এটা সামনে আনছি, আর কিছুই না। শেষ করে দিই। কারো কোনো কনফিউশন আছে কিনা দেখো তো ভাই, একদম শুরু থেকে এই যে এই পর্যন্ত। না স্যার। বানানের আরো বেশ কিছু জিনিস আছে, যেমন আমরা সাজেস্ট করেছিলাম কোন বই? অভিযাত্রী বই। সো আজকে ক্লাসের পরে এই ক্লাস নোট নিয়ে প্রথমে পড়বা কি? প্রথমে পড়বা হচ্ছে এই যে ব্যাকরণের, পুরাতন ব্যাকরণের বইটা, ঠিক আছে? অর্থাৎ ব্যাকরণের পুরাতন বইটা পড়বা। 9-10 যাদের কাছে নাই কালেক্ট করে নিও, আমি পিডিএফও দিয়ে দিছি। এটা পড়ে তারপরে অভিযাত্রী বা যার কাছে যা আছে ওইটা পড়ো, তারপরে হচ্ছে বিগত কোশ্চেন প্র্যাকটিস করো। অনেক নিয়ম দেওয়া আছে ভাই, সব নিয়ম পড়তে হবে না। যেটা দেখো যে তোমার এটা মনে ইম্পর্টেন্ট মনে হয় তুমি ভুল করবা, ওইটা জাস্ট করবা। যেটা মনে হয় যে ভাই এটা তো আমি এমনিতেই পারবো। শারীরিক বানান, যেমন ধরো শারীরিক বানান কিভাবে লিখি আমরা? শারীরিক বানান কি ভুল হবে? কিন্তু শারীরিক বানানের সাথে এই মরীচিকা বানানটা ছিল। এটা ঢাবি ইউনিটে গত বছর আসছে, ঢাবি খতে গত বছর আসছে, অনেকেই তো পারেনি ভাই। সবাই যদি পারতো তাহলে এত মানুষ ফেল করতো না তো। তো আমাদের প্রশ্ন সহজই হবে, ওইগুলো থেকে আমাদের একটু মাথায় রাখতে হবে। এখন আমরা দেখি যে আমরা যে নিয়মগুলো পড়ছি এগুলা আদৌ কি। সেটা আমাদের একটা আলেমে আসছিল। হ্যাঁ, আসতেই পারে ভাই, আলিমে আসবে, এইচএসসি তে আসবে। ও আ ভিন্ন অন্য স্বরধ্বনি ও ক ও র এর পরে প্রত্যয়ের স হয়। কি বলছে তুমি নিজেই আলোয় যাবা, ঠিক আছে? অর্থাৎ ওই যে আমরা যে নিয়মটা পড়ছি জাস্ট ওইটাই। তারপরে ইকারান্ত, উকারান্ত, উপসর্গের পরে কতগুলো ধাতুতে স হয়, যেমন অভিষেক, অভিষেক হবে না। প্রতিষ্ঠান হবে, প্রতিস্থান হবে না। বুঝা গেছে? এটা আমরা নিয়মে দেখছি, এটা আলাদা করে দেখার কিছু নেই। দেখো রিকারের পরে মূর্ধন্য ষ হয়, তো আমরা অভিন্ন অনুস্বরের মধ্যেই তো এটা পেয়ে গেছি, তাই না? তারপরে র এর স্যার এক পরে নাম্বারটা কি ছিল ওটা বুঝলাম। এই যে বোঝারই তো দরকার নেই, দেখো অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পরের প্রত্যয়ের স মূর্ধন্য ষ হয়। বুঝো নাই? এখানে মনে রাখতে হবে কি জানো, দেখো অ আ ভিন্ন অন্য স্বর মানে কি? অ আ কে বাদ দিয়ে অন্য যত স্বর আছে এইগুলা এবং ক ও র এর পরের প্রত্যয়ের স বা মূর্ধন্য স, স বা মূর্ধন্য স হয়। স্পেসিফিক আমাদের নিয়মটাই বলে দেয়নি। তাহলে আমরা দেখবো যে অ আ ভিন্ন অন্য স্বর আছে কিনা। দেখো তো, এখানে এই যে স এর আগে অন্য স্বর আছে না? এই যে স এর আগে অন্য স্বর আছে না, অ আ ভিন্ন? তারপরে এই যে এখানে স আসছে, এখানে কি দীর্ঘিকার আছে? ওই যে আমাদের ওই নিয়মটাই, অর্থাৎ বইতে কিন্তু আমাদের স্যার ক এমন কোনো ও র এর পরে ওটা ওটা তো ক ও র, দেখো এখানে উদাহরণ দেওয়া আছে। এই যে ক, এই যে র, ক ও র এর পরে প্রত্যয়ের স বা মূর্ধন্য স হয়। অর্থাৎ এটা প্রত্যয় হিসেবে মাঝে মধ্যে আমাদের যুক্ত হইতে পারে, আমরা যখন প্রত্যয়ের ক্লাস করব তখন আমরা দেখবো এটা, ঠিক আছে? এই জন্য বলছি নিয়ম যেটা প্রয়োজন নাই ওটা কিন্তু মাথায় নেওয়ার খুব বেশি প্রয়োজন নাই। বুঝা গেছে? যখন হচ্ছে আমরা এই যে ধ্বনির পরিবর্তন করব, বই পড়লে মাথা গোলাবে, কিন্তু আমাদের ক্লাস নোট দেখলে মনে হবে যেন একদম ইজি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে তৎসম শব্দে র এর পরে মূর্ধন্য ষ হয়, আমরা বলছি রেফের পরে। তাহলে র, রে, প্রপালা এগুলো আমরা আলাদা করে মনে রাখবো। আচ্ছা, তারপরে যে পরিষ্কার এগুলো আমরা দেখেছি। আচ্ছা, ট বর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য ষ হয়, এটা আমরা দেখলাম। কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য ষ হয়, এগুলো ভাই মুখস্থ করে ফেলবেন। কি বললাম?
কি বলছি? যুক্ত করতে হবে। সভাপতি কি মূর্ধন্য ষ। রেসপন্স করো, কি হলো? 32 পেজে যেটা আছে ওইটা, বা 32 পেজে 7। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 32 পেজ। হ্যাঁ 32 পেজের 7 7। জি ভাই, ঠিক বত্রিশ আছে। পেজের 7। তো 7 নাম্বার এটা হচ্ছে মুখস্থ করে ফেল। তবে এখানে একটু মজার ব্যাপার আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো, রোষ, কোষ, তারপরে হচ্ছে আষাঢ়, বাসন, ভাষা, উষা, পৌষ, পৌলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, আহ দেশ, ভূষণ। কয়টা ওয়ার্ডে দাগ দিলাম ভাই দেখো তো? ষড়যন্ত্র এখানে বাদ দেন। 13টা। আরেকটা শব্দ মনে রাখবা, মুশিক শব্দটাও স্বভাবতই হয়। তুমি একটু নর্মালি খেয়াল করো তো, যে ধরো আমরা এখানে মানুষ শব্দটাকে আনলাম। মানুষ শব্দ, আচ্ছা আমি এখানে দেখালে তো একটু প্রবলেম করে। মানুষ শব্দটা কি নিয়মে ফালানো যায় কিনা একটু খেয়াল করো ভালো করে, পড়ার সময় কনফিউজড হবা, এই জন্য বললাম। দেখো, স এর আগে আমরা কি দেখবো, যে অ আ আছে নাকি অন্য স্বর আছে, কি আছে এখানে? অন্য ষ। ও, অন্য স্বর। তাহলে আমাদের কি মনে হইতেছে, যে এটা কি নিয়মে পড়তেছে না? জি। কিন্তু তাও আমাদের বোর্ড বই কি বলতেছে, জি স্যার। যে শব্দগুলা নাকি হচ্ছে স্বভাবত। তো এই জন্য আমাদের এটা আলাদা করে মুখস্থ করা লাগবে ভাই, ভালো করে মুখস্থ রাখবা, একদম ঠোঁটের আগায় আলাদা আলাদা করে মুখস্থ করবা, বুঝছো? প্রয়োজনে প্র্যাকটিস করবা যেগুলাতে এই জন্য হয়। এবং ধরো এখন তোমার প্রশ্নে চলে আসবে এরকম, যে কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য ষ হয়। তো প্রশ্ন আসলো যে নিচের কোন শব্দে স্বভাবত মূর্ধন্য ষ হয় না। তো এখন ধরো এখান থেকে প্রায় 3টা 4টা শব্দ উঠাই দিল, বা আরো নিয়মের ভিতর থেকেও দিল, তখন তুমি নিয়ম নিয়ে মাথা ঘামাইলা, এই শব্দগুলো তোমার মনে নাই যে এগুলো স্বভাবতই মূর্ধন্য ষ শব্দ। তো তখন তুমি দেখবা যে সবগুলো নিয়মে পড়ে যেতেছে। যেমন দেশ, আচ্ছা এই শ এর আগে কি আছে এখানে? একার আছে না? অভিন্ন অনুস্বর পাইছি। জি। তোমরা কি আদৌ বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। জি। স্যার। আশা করি বুঝছো। দেখো, এই ভূষণ বানানে শ এর আগে কি আছে? অভিন্ন অন্য স্বর, তাহলে তো ভাই মূর্ধন্য ষই হয়। তাহলে এটা নিয়মে কেন পড়ছে? কারণ আমাদের বই বলছে, বুঝছো? এই জন্য মুখস্থ করা লাগবে। এটা আমাদের নিয়মে পড়তেছে, তাও আমাদের বোর্ড বই, পুরাতন বই বলতেছে যে এগুলো নাকি স্বভাবত, এই জন্য এটা আমাদের মুখস্থ করা লাগবে। ঠিক আছে? আর এটা আমি বলে রাখি, এটা থেকে আমি কোশ্চেন দিব। তো তখন ভুল করো না আর কি, ভালো করে পড়ে তারপর উত্তর করবো। এখানে কি বলছে, ফার্সি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে মূর্ধন্য ষ হয় না, মূর্ধন্য ন হয় না। এ সম্বন্ধে সতর্ক থাকতে হবে। যেমন জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট। সংস্কৃত সাত প্রত্যয়যুক্ত পদেও স হয় না, মূর্ধন্য ষ হয় না। অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখো আর কারো কোনো কনফিউশন আছে কিনা। না স্যার, কোনো কনফিউশন নাই। আচ্ছা, প্র্যাকটিস শিটটা একটু ওপেন করি। আচ্ছা আমি কয়েকটা প্র্যাকটিস দিই তোমাদেরকে, ডাউনলোড করা আছে। আপনি কি একটু পরে ক্লাস শুরু করেন? 10টায়? 10-এ? আচ্ছা আচ্ছা, 9টা 10-এ শুরু হবে। কোনটায় ই করছে? আচ্ছা, যদিও উত্তর দেওয়া আছে, তাও তোমরা আমার সাথে একটু কথা বলো। আচ্ছা, উত্তর দেওয়া নাই। গুড। এই তো ভালো হয়েছে। আচ্ছা, দেখো তো কোনটা হবে উত্তর। ঘ নাম্বার। নিত্য, এটা হচ্ছে কোথায় আসছে, কয় ইউনিটে আসছে ঢাবি? এগুলো 4 বেশ। নাম্বার হবে। 4 নাম্বার হবে। এখন এটা কি প্রশ্ন কি চাইছে, যে নিত্য মূর্ধন্য বাচক শব্দ কোনটি? স্যার এটা আমি জানি আমি তো। আমি কিন্তু বলে দিছি যে স্যার, এটা কিন্তু। এগুলো মুখস্থ করতে হবে না? এই যে এই প্রশ্নটার যেই হ্যাঁ হ্যাঁ, উদাহরণগুলা। এটা মুখস্থ। এই উদাহরণ বলতে তুমি ওই যে ওই কবিতাটা মুখস্থ করবা, চাণক্য স্যার মাণিক্য কমেন্ট গঙ্গা করবেন দেশে জানি। লবণ জি স্যার। বেরোবি না কঙ্কন কণিকা, এই যে কঙ্কন। জি স্যার। দুর্নীতি শব্দে মূর্ধন্য ন, সরি, নত্ব বিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন? ডাবির কোশ্চেন আমি বলছিলাম সমাসবদ্ধ ক্লাস। শব্দ বলে। ক নাম্বার সমাজবদ্ধ শব্দ বলে। সমাজবদ্ধ শব্দ বলে, এই যে চলে গেল। আচ্ছা, আপনার নাম নেক্সট। নাই। কোনটি স্বভাবত মূর্ধন্য ষ হয়েছে? দেখো তো ভাই, কোন ধরনের প্রশ্ন বেশি হয়?
ওই স্বভাবত। স্বভাবতটা মুখস্থ করা লাগবে। নিচের কোনটি স্বভাবত মূর্ধন্য ষ হয়েছে দেখো, আমি বলি আপন। তোমরা ধরো কি করো। চাণক্য গ মাণিক্য নাম্বার গণ, স্যার। কৃপণ। কন বেণু বীণা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মণি স্থানগুণ পূর্ণ বেণী ফণি অনু বিপণী গণিকা আপন আপন লাবণ্য বাণী। লাবণ্য বাণী আপন। কিন্তু আপনে এখানে মূর্ধন্য ন হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, তো উত্তর ওই যে গ দেওয়া, ঠিক আছে। স্যার আপন বানান মূর্ধন্য ন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আপন, আপন বানান কি মূর্ধন্য ন দিয়ে? বইটা একটু দেখতে হবে। না স্যার, এই আপন হচ্ছে স্যার দোকান। মিনিং ভিন্ন, আচ্ছা একটু দেখে নিই আমি। দুইটার মিনিং ভিন্ন, বুঝছো? এখানে টাইপিং মিস্টেক হয়েছে, কারণ প্রশ্নে আমার কি চাইছে। স্যার এই নিচের আপন বলতে কি বোঝায়? স্যার দোকান, স্যার দোকান বুঝাই। ধরো দেখো, নিচের কোনটি স্বভাবত মূর্ধন্য হয়েছে। এখন আপন, আপন শব্দে যদি মূর্ধন্য নয় যদি না থাকে, তাহলে ভাই এটা তো তুমি চিন্তা করবে না, আর বাকিগুলো তো অপশনে নাই। এখন যদি ধরো এটা যদি পরীক্ষায়ও যদি এটা টাইপিং মিস্টেক হয়, তাও এই গটাই দাগাইতে হবে তোমার, তাইলে তুমি মার্ক পাবা। আর এই আপন মানে তো হচ্ছে যে ক্লোজ বুঝায় না, আর আপন মূর্ধন্য ন হলে হচ্ছে দোকান, এরকম মিনিং দেয়। আচ্ছা, এটা উত্তর করো তো। নত্যবিধান অনুযায়ী নিচের কোনটি অশুদ্ধ? এই উত্তর তো দেখা দুর্নীতি। যাচ্ছে। আচ্ছা, দুর্নীতি, এটা বুঝছো না সবাই? জি স্যার। কোন ভাই আপন? নিচের কোন শব্দটিতে স্বভাবত মূর্ধন্য ণ হয় বলো তো? এক নাম্বার স্যার ক। এই যে ও উত্তর দিতে দুনো। পারতেছে, কারণ এটা মুখস্থ করে ফেলছে, এই জন্য এটা একদম সহজ মনে হইতেছে ওর কাছে। আচ্ছা, তৎসম শব্দে কি বলতেছে? কোশ্চেন আগে ভালো করে পড়ি আমরা। তৎসম শব্দের নিম্নের তিনটি বর্ণের পূর্বে যুক্ত ন সবসময় মূর্ধন্য হয়। কোনগুলার আগে যুক্ত ন সবসময় মূর্ধন্য ন হয় বলো তো ভাই? এটা বুঝে দুই উত্তর নাম্বার দাও। স্যার, দুই নাম্বার। দুই নাম্বার। 2 নাম্বার স্যার, ট দুইটা তো, বর্গীয় বর্ণে। কারণ ট বর্গীয় বর্ণ সহজ। ওই যে তো আচ্ছা, সাধিত, দেখো সাধিত মূর্ধন্য ষ বিশিষ্ট নয় এমন শব্দ। সাধিত না, এক নাম্বার স্যার স্যার। সাধিত মানে বুঝলাম না। সাধিত না মানে হচ্ছে নিয়মের বহির্ভূত। এই যে আরেকটা মিনিং এক ক আমরা, নাম্বারটা হবে, এক নাম্বার। নিয়ম বহির্ভূত, নিয়ম মানে যে স্বভাবতই যেগুলো হয় মানে যেগুলো। স্বভাবতই যেগুলো হয়। খেয়াল আছে, আমি কিন্তু কিছুটা লিখে দিছিলাম, কারণ এটা প্রিভিয়াস কোশ্চেন আসছিল জি যদিও স্যার। বইতে নেই। আচ্ছা, তারপরে নিচের কোন শব্দে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য ষ বসেছে? অভিষেক স্যার। অভিষ ভাষ্য। না। ভাষ্য শব্দটা কিন্তু আমাদের এখানে আছে, খেয়াল করো নাই? ভাষ্য, ভাষা, মানুষ, জি জি উষা। স্যার। আচ্ছা, নত্যবিধি অনুসারে কোন গুচ্ছ অশুদ্ধ বানানের দৃষ্টান্ত? অশুদ্ধ, শুদ্ধ না। একটা দুইটা ভাই তুমি বুঝবা, একটা বুঝলেই বুঝবা যে ওইখানে ঝামেলা আছে। বর্ণনা বানানটা দেখো তো একটু ভালো করে, চারদিকে না তাকাইয়া। মধ্যাহ্ন রেফ হবে, বর্ণ না। তো এই যে জিনিসটা দেখার পরেই তো আমি বুঝে গেলাম যে এটা খ নাম্বারটা উত্তর হবে। পুরা প্রশ্ন পড়া লাগে না, অল্প পড়লেই দেখবা যে তুমি পেয়ে যাবা। বাকিরা কি বুঝছো যে কিভাবে ক্রিটিক্যাল মোমেন্টে তুমি ডিসিশন মেক করবা? আচ্ছা, কারণ এইগুলা নিয়ে তোমার হচ্ছে ধারণা নাই। এই যে ধরন শব্দটা কিন্তু কারেক্ট, এটা শীটটা আমি দিয়ে দিব আজকে, বারবার সমস্যা করতেছে। আর কিন্তু তুমি এটা জানো যে বর্ণনা শব্দটা ভাই ভুল, এটা তো তুমি জানতা স্যার নাকি? ধরন শব্দটা কারেক্ট হলো কেন মানে ধরন শব্দটা কারেক্ট, এটার শীটটা আমি দিয়ে দিব, ঠিক আছে? কিছু ব্যতিক্রমী শব্দ আছে যেগুলা নিয়ম মানে না, দিয়ে দিব, ঠিক আছে? অর্থাৎ ওই যে তোমার ওই কবিতাটা বাদেও আমি ক্লাস শেষে দিয়ে দিব, বা আমি কালকে বা পরশু মেক করে দিব। যে কোনটি নিত্য মূর্ধন্যবাচক শব্দ? নিত্য মূর্ধন্যবাচক বললে আমরা কি বুঝবো বলছিলাম? স্যার মুখস্থ কবিতাটা। মুখস্থ কবিতাটা, আমি কবিতাটা বলি তোমরা উত্তর করো। চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেণু বিনা কঙ্কন কণিকা বেণু বিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মণি স্থানু গুণ পূর্ণ বেণী। পাইছো? পূর্ণ। পূর্ণ। হুম। পূর্ণ ভাই পূর্ণ। পূর্ণ হবে। এখানে কয়টা প্র্যাকটিস? আচ্ছা, এই শীটটা আমি তোমাদেরকে দিয়ে দিব না ক্লাসের পরে, তো তোমরা প্র্যাকটিস করো বাকিগুলো। শব্দগুলোর ভাই একটা শীট দিন ভাই, কনফিউশন শব্দগুলো। বুঝি নাই।
কনফিউশন শব্দগুলো একটা শীট দেন, যেমন আপন আপন বানানে যেমন একটা কনফিউশন আছে এরকম। এই তিন এইটা উত্তর করো। এটা উত্তর করো তো, 57 নাম্বারটা, তাহলে ক্লাস শেষ। নত্য বিধান অনুযায়ী কোনটি অশুদ্ধ হবে? মোটামুটি অনেকগুলো সবগুলো শব্দে আমরা ক্লাসে লিখছি, নিয়মে পড়তেছে। এটা তো আমরা প্র্যাকটিসই করলাম, এটাও প্র্যাকটিস করছি। দুর্নাম শব্দটা হচ্ছে নামের অভাব, নামের অভাব, অব্যয়ীভাব সমাস। দুর্নাম শব্দটা ওইখানে ছিল, খেয়াল করো নাই, সো এই জন্য এগুলো ভালো করে খেয়াল করতে হবে। স্যার তাহলে লাস্টেরটা উত্তর, হ্যাঁ হ্যাঁ, স্যার ওটার উত্তর কি হবে? দুর্নাম। দেখাচ্ছি দেখাচ্ছি, ওয়েট। এই যে দেখো, পাইছো? সমাজবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান খাটে না, তো কোনটা অশুদ্ধ চাইছে? দুর্নাম। শেষ। আজকে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাসের ইতি টানতে যাচ্ছি। আর 10-15 মিনিট তোমরা একটু অপেক্ষা করো ভাই, 15 থেকে শুরু করেন, ওদের তো একটু রেস্টের দরকার আছে নাকি? আচ্ছা, 9টা 15 থেকে ইংলিশ ক্লাস শুরু হবে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে জি স্যার। বাংলার। আচ্ছা, 10-এ শুরু করবে, 15 থেকে পড়ানো শুরু হবে, তোমরা 10-এ জয়েন করো, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। আজকে ক্লাস কেমন লাগলো এটা আমাকে বলো, শুনি একটু। ক্লাসে অনেক কয়জন ভালো আছে? ভাইয়া। স্যার অনেক ভালো ছিল। অনেক ভালো। দেখো, একটা সময় পড়তে 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 এমন পর্যায়ে চলে যাবা যে আসলে ক্লাস ক্লাস তোমার কাছে বোরিং মনে হবে। ওই লেভেলে যাইতে পারলে ভাই তুমি অয়ন চক্রবর্তী, তুমি সাগর জাকারিয়া হইতে পারবা। আদারওয়াইজ এটা অনেক কঠিন হবে। তোমরা যেদিন বলবা যে ভাই ক্লাস ভালো লাগতে 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 এখন তো আপনার ক্লাস আর ভালো লাগে না ভাই, এগুলো তো পড়ছি আর কত, ওই দিন বুঝবা যে কিছু একটা হতে যাচ্ছে, ঠিক আছে? তোমাদের প্রশংসাটা আমি আসলে নিলাম না, ঠিক আছে? সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। ভাই শেষ করে দেন। আর শেষ করে দিচ্ছেন? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বাংলার পরীক্ষা ওই যে 2 ঘন্টা আগেই লিঙ্ক দিব সব সময়, ঠিক আছে? কোনোদিন যদি মিস্টেক হয় ওইটা হয়তো আমি অসুস্থ থাকার কারণে বা অন্য কোনো কারণে হতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকেন।